আচ্ছা, গতকালকে কি পড়াইছিলাম? গতকালকে মানে অনেক আধ্যাত্মিক পড়াশোনা পড়াইছিলাম। তোরা কি বাসায় পড়তে গিয়ে বুঝছিলি যে তুল্য সংখ্যা বা বাসায় রিভিশন দিতে গিয়ে? সেটা হচ্ছে আমরা শিখতেছিলাম নরমালিটি। বলছিলাম নরমালিটি কি জিনিস? নরমালিটি ছিল স্থির তাপমাত্রা চাপে প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের যত গুণ থাকে। মানে তুল্য ভরের গুণিতক। এই গুণিতকটাকে আমরা নরমালিটি বলি, তাই না? তো তুল্য ভরের গুণিতকে তুল্য ভরের কাহিনী আসতে গিয়ে আমাদের বিশাল মহাকাব্য চলে আসছে। তুল্যভর মানে কি জিনিস? মোলেরও হয় যোগেরও হয়। কোন মোলের যে ভর এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে। রেফারেন্স অ্যামাউন্ট মানে ১ গ্রাম হাইড্রোজেন বা ৮ গ্রাম অক্সিজেন অথবা ৩৫.৫ গ্রাম ক্লোরিন। এই রেফারেন্স অ্যামাউন্টের সাথে বিক্রিয়া করে অথবা এই রেফারেন্স অ্যামাউন্টকে অন্য কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করে। যদিও আমরা শর্টকাট দেখছি যে পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে তুল্য ভর পাওয়া যায়। কিন্তু ওই শর্টকাট না সবসময় আমরা এপ্লাই করতে পারবো না। যদি কখনো আটকে যাই, এই হচ্ছে আমাদের মেইন অস্ত্র। এরপরে আমরা দেখছিলাম ওই তুল্যভর বের করছি। আর যৌগের ক্ষেত্রে কোন যৌগের যে ভরের মধ্যে কোন মৌলের তুল্যভর পরিমাণ থাকে। যেমন ধর কোন যৌগে যদি অ্যাসিড হয় তাহলে যে ভরের মধ্যে ১ গ্রাম হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে সেই যৌগের তুল্যভর। যদি কোনো অক্সাইড হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সেই অক্সাইডের মধ্যে যখন ৮ গ্রাম অক্সিজেন থাকবে যে ভরের মধ্যে সেটা হচ্ছে তার তুল্যভর। আমি বিশ্বাস করি এখন তোরা এটা পারছিস। কিন্তু দিন শেষে নরমালিটির ম্যাথ করতে হয় সংক্ষেপে এভাবে যে মোলারিটি বের করে তারপরে ২ দিয়ে বা তুল্য সংখ্যা দিয়ে গুণ করে নরমালিটি পাওয়া যায়। ঠিক আছে? শর্টকাটে পারমাণবিক ভর নিব আর আণবিক ভর নিব। এই যে এটাই তো এইজন্য হচ্ছে আমাদেরকে বের করতে হয় শর্টকাট, ওই শর্টকাটের বাইরে গিয়ে। যদি বুঝতে না পারিস মেইন জায়গায় চলে যাবি। এই ম্যাথটা কে কে করছিস? একটু চিন্তা কর তো। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য নাম্বার কত হবে? তুল্য নাম্বার হবে হচ্ছে 6 পটাশিয়াম ডাইক্রোমেট। এই কে কে হোমওয়ার্কটা করছিস ভাই একটু কমেন্ট কর। আর এই যে হোমওয়ার্ক কিন্তু করতে হবে। কালকে আমি হচ্ছে ফেসবুকে বিশাল একটা পোস্ট করছি। দেখছিলি কেউ পোস্টটা আলকেমি গ্রুপে? অনেক বড় একটা পোস্ট করছিলাম। আচ্ছা, ওই পোস্টের হচ্ছে সানে নজুল এইটাই, এই যে যে বিশ্বাস করে এই যে এটা যে আমি এখন সলভ করে দিচ্ছি, এটা কিন্তু না আমার সলভ করে দেওয়া উচিত না। বিশ্বাস করা উচিত না। কারণ এইটা তুই সলভ করবি, হয়তো পারবি না, তারপরে স্ট্রাগল করবি, তারপরেও হয়তো পারবি না, তারপর বন্ধুদের হেল্প নিবি, তারপরেও হয়তো পারবি না, তারপরে এটা নিয়ে সময় নষ্ট করে দেন হচ্ছে তুই আমাকে বলবি যে ভাই আমি এটা পারি নাই। এন্ড দ্যাটস দ্য ওয়ে অফ লার্নিং। কিন্তু এই যে আমি এখন করে দিচ্ছি তারপরও তো অন্তত আমি আগের ক্লাসে করে দেই নাই। একদিন বা ২ দিন সময় আসলে তুই পাইছিস, এখন শুধু মিলাই নেবে আর কি, বুঝছিস? ৫০০ ml দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। আমি কিন্তু এটা সলভ করে দিচ্ছি না, আমি আসলে মেইনলি বলে দিচ্ছি। সুমাইয়া ওটা একটু নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে আসবে পটাশিয়াম ডাইক্রোমেট, একটু ওয়েট করবে, হ্যাঁ? সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে এত, এবং দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.1। প্রথমে আসি মোলারিটি। প্রথমটা তো ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? মোলারিটি মানে কি? এস সমান হচ্ছে ১০০০। ডাব্লিউ কত দেওয়া আছে দেখ, 4.9। নিচে এম ইন্টু ভি 98 ইন্টু হচ্ছে ভি ৫০০। তাহলে কত মোলার আসে? 1 মোলার, 0.1 মোলার আসে না? এ হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, 0.1 মোলার। এই মিলছে এটা? আশা করি সবার মিলছে এটা। ২ নম্বর ম্যাথ। ২ নাম্বার না, আমি হচ্ছে ৯ নাম্বার আগে করি। এখন অনেকে বলতে পারে ভাই একের পরে এক লাফে কেন ৯ নাম্বার গেছেন? ৯ নাম্বার গেছি কারণ আছে। মনে আছে নরমালিটি বের করতে বলছে। নরমালিটি মানে হচ্ছে এন সমান হচ্ছে এস ইন্টু ই। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? ২ না? তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ২ মানে হচ্ছে এটা 0.2। এত নরমাল। ৯ নাম্বার প্রশ্নের উত্তর। এরপর আসে হচ্ছে ২ নাম্বার। ২ নাম্বার প্রশ্নে বলছে মোলালিটি কত? সো মোলালিটি যদি এম হয়, দেখ মনে আছে কিনা, এম সমান হচ্ছে ১০০০ ইন্টু এস বাই হচ্ছে ১০০০ ইন্টু রো অফ দ্রবণ মাইনাস এমএস। তাহলে যদি ভ্যালু ইনপুট করি তাহলে এখানে থাকে হচ্ছে ১০০০ ইন্টু এস মানে হচ্ছে 0.1,
1000 ইন্টু, কেউ আবার আবেগের ঠেলায় বুঝি এই 1000 আর এই 1000 কেটে দিস। অনেক এরকম থাকবে যে ঠিক আছে ভাই দিলাম, উপর নিচে আছে, কেটে দিলাম। এই খবরদার, এটা কাটা যাবে না। কাটা যায় তো যদি এখানে মাইনাসটা না থাকতো আর কি, বুঝছিস? 1000 ইন্টু রো এফ দ্রবণ, দ্রবণের ঘনত্ব লাগবে, কিন্তু দেওয়া আছে কি আপেক্ষিক গুরুত্ব। ওই যাহাই আপেক্ষিক গুরুত্ব তাহাই ঘনত্ব। ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1.1 মাইনাস এম এস, 98 ইন্টু হচ্ছে 0.1। এখানে কত মান থাকে? 1000 ইন্টু 0.1 বাই হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 1.1, 0.09। আচ্ছা ঠিক আছে, 0.09 এত মোলাল। এ হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে 1 গেল, 2 গেল, 9 গেল, এবারে সেই 3। 3-এ বলছে কত পিপিএম। কত পিপিএম না? ফর্মুলা মনে আছে যে পিপিএম সমান হচ্ছে 1000 এমএস। 1000 এমএস মানে কি? হাজার তো হাজার, এম মানে হচ্ছে 98, আর এস মানে হচ্ছে 0.1। তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে এইটা, এত পিপিএম, তাই না? তারপরে বলছে 4-এ বলছে কত পিপিবি। তাহলে আমরা কি জানি পিপিএম কে 1000 দিয়ে গুণ করলে পিপিবি হয়। পিপিবি হয় মানে হচ্ছে, আমি একবারই লিখি 9.8, এখানে 1 2 3টা শূন্য, তাকে 1000 দিয়ে গুণ করলে 6টা শূন্য হয়, পিপিবি। এ হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। মিলাই নিস সবাই। আচ্ছা 5-এ বলছে কত পার্সেন্ট ডাব্লিউ বাই ভি। নর্মাল যেটা মানে পার্সেন্টেজের পরে যেটা সবসময় হয় সেইটা। এখন ডাব্লিউ বাই ভি এর ইকুয়েশন মনে আছে? এটা ঠাড়া মুখস্থ যেন সবার থাকে। ইকুয়েশন হচ্ছে 10x বাই এম, তাই তো? তাহলে এস সমান হচ্ছে 10x বাই এম। এখানে যদি কেউ ভুল করে, আবেগের ঠেলায় ভুল করবে, ও এস বের করে ফেলবে। এস এর মান কিন্তু দেওয়া আছে, আমাকে বের করতে হবে এক্স এর মান। এস এর মান দেওয়া আছে কত? 0.1 সমান 10 ইন্টু এক্স বাই হচ্ছে 98। তাহলে এখানে এক্স এর মান থাকে হচ্ছে 9.8 বাই হচ্ছে 10, 9.8 ভাগ হচ্ছে 10, 0.98 এত পার্সেন্ট ডাব্লিউ বাই ভি। এই হচ্ছে আমাদের এক্স এর মান। 0.098, 10x বাই হচ্ছে এম। আমি কি কোথাও ভুল করছি? ঠিক আছে, তাহলে সৌমি হচ্ছে ক্যালকুলেশনে ভুল করছে। 6 নম্বর বলছে, 6 নম্বরে বলছে কত পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ। এবার আস, দেখ, আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 5, মানে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। গত ক্লাসে যারা ছিলি না তারা বুঝবি না আর কি। তো আজকে যারা গত ক্লাসে ছিলে এই অংশটুকু বুঝবি না, এরপর থেকে এবার নতুন করে হচ্ছে জিনিসপত্র আসবে। তো আমি দেখলাম যে ডাব্লিউ ডাব্লিউর জায়গায় আছে, এই নিচের ডাব্লিউ পরিবর্তন হয়েছে, মানে ভি এর জায়গায় ডাব্লিউ হইতো। তাহলে বলতো ভাই, পরিবর্তন হয়েছে কি? দ্রবণ না? দ্রবণ যদি পরিবর্তন হয় তাহলে আমি এখানে একটা রো দিয়ে গুণ করব, সেই রোটা কার হবে? দ্রবণের রো হবে। তাহলে এখানে হচ্ছে এস সমান হচ্ছে 10x বাই এম ইন্টু রো অফ দ্রবণ। দ্রবণের রো ডিরেক্টলি দেওয়া নাই, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, ওই আপেক্ষিক গুরুত্ব মানে তো ঘনত্ব। তাহলে এস এর মান দেওয়া আছে হচ্ছে 0.1 সমান হচ্ছে 10 ইন্টু এক্স বাই হচ্ছে এম। এম হচ্ছে 98 ইন্টু হচ্ছে কত দেওয়া ছিল এটা? দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.1, 1.1। তাহলে এখানে হচ্ছে মেইনলি 9.8 ভাগ হচ্ছে 10 ইন্টু 1.1, 0.89, 0.89 এত পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ।
এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আরেকটা ঘনত্ব দেওয়া আছে, কিসের ঘনত্ব? ওটা দ্রবের ঘনত্ব দেওয়া আছে, ওটা আমাদের এখন পর্যন্ত কাজে লাগে নাই, এখন কাজে লাগবে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে কত পার্সেন্ট ভি বাই ভি। দেখ, ভি বাই ভি মানে হচ্ছে উপরেরটা চেঞ্জ হয়েছে। উপরেরটা চেঞ্জ হয়েছে মানে দ্রবের ঘনত্ব চেঞ্জ হয়েছে, তাই না? মানে দ্রব্য পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমরা ঘনত্ব নেব কার? দ্রবের ঘনত্ব। তাহলে ফর্মুলা হচ্ছে এস সমান 10x বাই হচ্ছে এম ইন্টু রো অফ দ্রব। এস এর মান দেওয়া আছে 0.1, 10x বাই 98। এখানে দ্রব্য কে বলতো ভাই? দ্রব্য কিন্তু সালফিউরিক অ্যাসিড। কিন্তু কাহিনী হইতেছে এইখানে যে দ্রব্যের ঘনত্ব দেওয়া আছে, এই মানটা কি আমার জন্য হালাল? দেখতো, এই মানটা কিন্তু আমার জন্য হালাল না, কারণ এটা কেজি পার এমএল এ আছে। আমাকে নিতে হবে গ্রাম পার এমএল। খবরদার, এটা কেজি পার এমএল আছে, কেজি পার এমএল কিন্তু নেওয়া যাবে না, গ্রাম পার এমএল। আর সহজ কথা বলতেছি ভাই, যে মানটা একের আশেপাশে সেই মানটা তোকে নিতে হবে, বুঝছিস? মানে এখানে 1.2 ইন্টু 10⁻³ এই মানটার একের কাছাকাছি কত? 1.2 না? সো কেজি পার এমএল কে গ্রাম পার এমএল নিতে হবে, 1000 দিয়ে আসলে তুই গুণ কর। তাহলে এখানে কি থাকে? জাস্ট 1.2 থাকে। দেখতো ভাই এখানে এক্স এর মান কত আসে? 0.816। 0.816 এত পার্সেন্ট ভি বাই ভি। এ হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর তো করছি, আর একটা বাকি আছে, 8 নম্বর। 8-এ বলছে কত পার্সেন্ট ভি বাই ডাব্লিউ, মানে উল্টানো। উল্টানো মানে হচ্ছে এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, দুটোটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে এস সমান 10x বাই এম ইন্টু রো অফ দ্রব ইন্টু রো অফ দ্রবণ। তাহলে হচ্ছে এখানে এস এর মান দেওয়া আছে হচ্ছে 0.1 সমান 10x বাই হচ্ছে 98। দুইটার দিয়ে গুণ করব, একটা হচ্ছে 1.1 ইন্টু হচ্ছে 1.2। কত থাকে এখানে? 0.74। এত পার্সেন্ট ভি বাই ডাব্লিউ। এই ছিল হচ্ছে আমাদের হোমওয়ার্ক। কার কার মিলছে সবগুলা? মিলতে বাধ্য, এমন আহামরি কঠিন কিছু না যে মিলবে না। আচ্ছা, অনেকের মিলছে। ইজি পিজি, আসলে ইজি পিজি। দেখ, এটা সেভ হইতে কত সময় লাগে? 92টা স্লাইড হয়ে গেছে তো, এই জন্য সেভ হইতে এত সময় নিচ্ছে। এমনিতে আমার এই মানে এই কম্পিউটারটা আর কি, এটা বেশ ফাস্ট। আহ কিন্তু হচ্ছে যখন স্লাইড একটু বেশি হয়ে যায়, তখন সে আসলে লোড নিতে চায় না। 50টার নিচে হলে ঠিক আছে। ম্যাকবুক নিলে কি লাভ আছে? মানে এইটা তো তোর ম্যাকবুক চলবে না, তাই না? এটা তো হচ্ছে বিল্ট ইন পিসি আর কি, ভিতরে যেটা দেওয়া আছে সেটা। হ্যাঁ, এন লিখলেই হবে, এন মানে হচ্ছে নর্মাল।
সবাই নতুন হচ্ছে। এই কত নাম্বার টাইপ? আমি টাইপ ভুলে গেছি, খুব সম্ভবত টাইপ 5 না এটা? আমাকে কেউ একজন একটু টাইপটা মনে করে দিস তো ভাইয়া, যে এটা কত নাম্বার টাইপ। হ্যাঁ, লিখে নেওয়া হচ্ছে টাইপ 5 টাইট্রেশন। কেউ কি এটার বাংলা জানিস? টাইট্রেশন মানে কি? জেসি পিঙ্কম্যান রোনালদো। শোন, মেসি রোনালদো, রোনালদো ইজ এ গ্রেট প্লেয়ার, কোনো সন্দেহ নাই। এবং রোনালদো ভবিষ্যতে অনেক প্লেয়ারকে অনুপ্রেরণা দিবে। ওর যে হার্ড ওয়ার্কিং অভ্যাস, সেটা মানুষকে উৎসাহ দিবে, সে নিয়ে কোনো সন্দেহ নাই। বাট মেসি রোনালদো ডিবেটও যে আর নাই, সেটা নিয়ে আমার মনে হয় কারো সন্দেহ আছে। মানে মেসি রোনালদো যে ডিবেটটা ছিল, ওটা আর এখন নাই, এটা থাকা উচিত না। টাইট্রেশনের বাংলা মিক্স করা না, টাইট্রেশনের বাংলা হচ্ছে অনুমাপন। কেউ চাইলে লিখে নিতে পারিস। অনুমাপন। এখন দেখি, অনুমাপন আর মাপনের মধ্যে পার্থক্য কি? এই অনু কি বলতো বাংলা ব্যাকরণের? মানে বাংলা ব্যাকরণের বিভিন্ন জিনিসপত্র থাকে না, এটাকে বলা হয় হচ্ছে উপসর্গ, তাই না? হ্যাঁ, উপসর্গ। এবং আমরা কি শিখছি? উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এটা খুব বিখ্যাত প্রশ্ন, যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে অন্য শব্দের সামনে বসে অর্থের পরিবর্তন করে। এই কথাটা আবার সবার জন্য সত্যি না। তার মধ্যে একটা উপসর্গ হচ্ছে অনু। মানে কিছু কিছু উপসর্গ আছে যাদের নিজস্ব মানে আছে। যেমন অনু, এটা মানে হচ্ছে ছোট। তো অনু শব্দের মানে আছে, ওই যে যে কথাটা আমরা পড়ি না, উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থ, সরি, অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এই কথাটা পুরোপুরি সত্যি না। কয়েকটা উপসর্গ আছে যাদের নিজেদের অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে অনু। এখন যাই হোক, মাপন মানে হচ্ছে মাপা, অনুমাপন মানে হচ্ছে একটু স্পেসিফিক্যালি মাপা। মানে একজনের ঘনমাত্রা জানা থাকবে, আরেকজনের ঘনমাত্রা বের করতে হবে, সেই প্রসেসটাকে বলা হয় অনুমাপন বা টাইট্রেশন। আর এই ডেফিনেশনটা ক নম্বরে ভাই স্যারদের খুব প্রিয় জিনিস। সো টাইট্রেশনের ডেফিনেশনটা আমি একটু লিখে দিচ্ছি। এটা একটা প্রসেস, যে প্রক্রিয়ায় নির্দেশকের উপর, না না, ছোট মাপা করা যাবে না মালিহা। মালিহা করতেছে ভাই অনুমাপন মানে ছোট মাপা। অনু শব্দের অর্থ ছোট, বাট সব সময় তো না। উপসর্গ হিসেবে যখন সে ব্যবহৃত হয়, এক এক জায়গায় এক এক রকমের অর্থ ব্যবহৃত হয়। সো এটা ডেফিনেশন হচ্ছে এইটা, যে প্রক্রিয়ায়, সবাই একটু লিখে নিস, ক নম্বরে প্রচুর আসে এটা। যে প্রক্রিয়ায় নির্দেশকের উপস্থিতিতে, নির্দেশকের সাহায্যে লিখি, সাহায্যে জানা ঘনমাত্রার, দ্রবণের সাহায্যে বা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। এই হচ্ছে টাইট্রেশনের ডেফিনেশন। যে যে প্রক্রিয়ায় একটা জানা ঘনমাত্রা দ্রবণ থাকবে, সেটার সাহায্য নিয়ে একটা অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করব। বইতে হয়তো আরেকটু সুন্দর করে লেখা আছে, জানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারের, মানে দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা বের করা হয়। মানে ধর অ্যাসিডেরটা দেওয়া থাকলে ক্ষারেরটা বের করতে হবে, ক্ষারেরটা দেওয়া থাকলে অ্যাসিডেরটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের টাইট্রেশনের ডেফিনেশন। নির্দেশক কি জিনিস এটা নিয়ে অনেক পড়াশোনা এমনিতেই আছে। সবাই কি ডেফিনেশন বুঝতে পারছি? যে টাইট্রেশন হচ্ছে এমন একটা প্রসেস, যার মাধ্যমে একটা জানা ঘনমাত্রা দ্রবণ আমাকে দেওয়া থাকবে ল্যাব থেকে, সেটার হেল্প নিয়ে আমি একটা অজানা ঘনমাত্রার ঘনমাত্রা বের করব। এখন টাইট্রেশন করতে কি কি লাগে, আমি তোদেরকে আগে একটু হচ্ছে জিনিসটা ফিল করাই দিই। এবং এটা হচ্ছে এমন একটা প্র্যাকটিক্যাল, যেটা মোটামুটি সবার কলেজেই করানো হয়। যে কলেজে কোনো প্র্যাকটিক্যাল করানো হয় না, সেই কলেজেও টাইট্রেশন করা হয়। আর আমার অভিজ্ঞতা বলে, স্টুডেন্টরা আর কোনো ল্যাব করুক না করুক, পারুক না পারুক, এই সবাই পারে। মানে ল্যাবে গিয়ে অনেক মজা করে করে, লাল নীল হইতেছে, দ্রবণ হয়, খুব মজা লাগে আর কি। তো আমি একটা জিনিস বুঝাই দিই। ধর সালফিউরিক অ্যাসিড আছে,
ল্যাব থেকে আমাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর ধরলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা নিয়ে আমাকে ডিল করতে হবে, বুঝছিস? সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি ধরে নিলাম যে সালফিউরিক অ্যাসিডের একটা ঘনমাত্রা আছে, ধরলাম SA। SA মানে হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন, এবং এটা আমাকে দেওয়া আছে ধরে নিচ্ছি। আর আমাকে হচ্ছে SB এটা বের করতে বলছে, ক্ষারের ঘনমাত্রা। এইটার হেল্প নিয়ে এটা বের করতে হবে। এখন যখন আমি এইটার হেল্প নিয়ে ওটা বের করব, তখন আমাকে অবশ্যই এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, এদের মধ্যে একটা সূত্র আনতে হবে। সূত্রে এনে তারপরেই তো এর সাথেও সম্পর্ক স্থাপন করব। এখন দেখে চল সেই সূত্রটা কি। সূত্র মানে এদের মধ্যে তো বিক্রিয়া হয়। বিক্রিয়া কি? সেটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করে? অ্যালুমিনিয়াম সালফেট না, Al2 SO4 3, আর তৈরি করে হচ্ছে পানি। এবং এই টাইপের বিক্রিয়াতে সমতাকরণ করা ফরজে আইন। সমতাকরণ যদি করতে চাস, অ্যালুমিনিয়াম 2 আছে মানে এখানে 2 আসবে, সালফেট 3 মানে এখানে 3, 6টা হাইড্রোজেন 6টা হাইড্রোক্সিল মিলে এখানে 6 অণু পানি হবে। লিখলাম সমতাকরণ। এই সমতাকরণ লেখার পরে আমি দেখলাম যে হইতেছে এই যে অ্যাসিডের মোল সংখ্যা N of A বাই হচ্ছে 3 সমান বেজের মোল সংখ্যা বাই হচ্ছে 2, সহগ অনুপাত সূত্র করছি। তাহলে 2 ইন্টু, দেখতো ভাই এখানে মোল সংখ্যার আমার ইকুয়েশন কি দরকার, বা কোন ইকুয়েশনটা নিতে হবে? V ইন্টু S না? খেয়াল কর যে V ইন্টু S তার মানে হচ্ছে 2 ইন্টু VASA সমান 3 ইন্টু VBSB। এই যে আমি আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন পেয়ে গেছি, যে ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। তাহলে শুরু থেকে বলে দেখ, আমাকে ল্যাব থেকে একটা অ্যাসিড দেওয়া আছে, একটা ক্ষার দেওয়া আছে, এবং ল্যাবওয়ালা বলে দিছে যে বাবা অ্যাসিডের ঘনমাত্রা এইটা ধর 0.1 বা কিছু একটা, এবং আমাকে এটার হেল্প নিয়ে এই ক্ষারের ঘনমাত্রা বের করতে হবে। মানে অ্যাসিডেরটা হেল্প নিয়ে ক্ষারেরটা বের করতে হবে। তাহলে অবশ্যই আমাকে তো দেখতে হবে যে অ্যাসিডের সাথে ক্ষারের সম্পর্ক কি। বিক্রিয়া দেখাইলাম, সমতাকরণ করলাম, করে দেখলাম মোল সংখ্যা বাই সহগ, মোল সংখ্যা বাই সহগ। এবং যেহেতু মোল সংখ্যার এখানে কোন ভার্সনটা আমার দরকার, ঘনমাত্রা ভার্সনটা দরকার, তাহলে আমি হচ্ছে VA ইন্টু এস এ নিচ্ছি আর VB ইন্টু SB নিচ্ছি, নিলাম, এটুকু ভালো কথা। তাহলে দেখ তো ইকুয়েশনটাকে যদি আমি এই পাশে আবার একটু লিখি, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে এইটা, যে 2 ইন্টু VASA সমান 3 ইন্টু VB ইন্টু SB। এখন আমি শুধু জানি এর মধ্যে এইটা, আর কিচ্ছু জানি না। দেখ ফিল করতে পারিস কিনা, শুধু এইটা জানি আর এইটা হচ্ছে আমাকে বের করতে হবে। এই ছাড়া আমার আর কিছু করার নাই আপাতত। তাহলে বলতো যদি আমি SB বের করতে চাই আমার এখন কি কি লাগবে, চিন্তা কর। আহমেদ নাবিল বলছে N/3 N/2 কিভাবে? আহমেদ নাবিল অবশ্যই আগে কোনো ক্লাস মিস দিছে, তাই জন্য বুঝতেছি না। সহগ অনুপাত সূত্র ভাই, মোল সহগ, মোল সংখ্যাটা সহগ দিয়ে ভাগ করলে সমান আসে। আমাদের এখন লাগবে হচ্ছে VA এবং হচ্ছে VB, এই দুইটা লাগবে। এখন এই দুইটাই কি জিনিস চল একটু ফিল করি। এই যে এইটার এইটা, VA এবং VB হইতেছে যে অ্যাসিডকে প্রশমিত করতে কতটুকু ক্ষার লাগে। মানে ধর VA আমি কোন একটা ধরে নিলাম 10 ml নিলাম, তাহলে 10 ml অ্যাসিডকে প্রশমিত করতে কত ml ক্ষার লাগবে সেটা হচ্ছে VB। অথবা ধর আমি VB ধরে নিলাম, ওকে, তাহলে ভিভি যদি 10 ধরে নেই, সেই 10কে প্রশমিত করতে কতটুকু অ্যাসিড লাগে সেইটা, মানে যে কোনো একটা ধরে নিয়ে তাকে প্রশমিত করতে বাকিটা কতটুকু লাগে সেইটা। এখন এই যে VA এবং VB এই দুটা বের করতে গিয়ে আমাদের কোথায় যাওয়া লাগবে? আমাদের ল্যাবে যাই। তো সবাই হচ্ছে চলো ল্যাবে যাই। ল্যাবে গিয়ে আমাদের কয়েকটা মেশিন টেশিন লাগবে, সেই মেশিন টেশিন কি সেগুলো বলে দেই। এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক, বুঝছিস? সো কনিক্যাল ফ্লাস্ক, আর এটাকে বলা হয় পিপেট। পিপেট করার জন্য, পিপেটিং করার জন্য হচ্ছে এখন ইয়া পাওয়া যায়, এয়ার পাম্প পাওয়া যায়। কিন্তু আমি যখন পিপেটিং করতাম নরডেমে থাকতে, তখন আমাদের না এয়ার পাম্প ছিল না, ওই মুখ দিয়ে পিপেটিং করতে হতো। মাউথ পিপেটিং কেউ করছিস? যদিও মাউথ পিপেটিং এর কিছু শর্ত ছিল যে আহ এমন কিছু নেওয়া যাবে না যেটা মুখে গেলে হচ্ছে মুখের ক্ষতি হয়।
কত মাউথ পিপেটিং করতে গিয়ে মুখের মধ্যে অক্সালিক অ্যাসিড চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, অনেকে মুখ দিয়ে করে আর কি। মুখ দিয়ে কিভাবে করে সেটা বুঝাই দিচ্ছে। তো আমাদের ৩ টা জিনিস মেইনলি লাগে। ৩ টা জিনিসের মধ্যে এই একটা হচ্ছে আমাদের লাগে হচ্ছে পিপেট। এই যে এটা আমাদের কাজে লাগে। ও এটা ছবি তো। পিপেট কাজে লাগে আমাদের। আমাদের কাজে লাগে এটাকে বলা হয় কনিক্যাল ফ্লাস্ক। আর এই জিনিসটাকে বলা হয় বিউরেট। বিউরেটের নাম লেখা নাই, আছে লিখে দেই। এটাকে বলা, এই যে লেখা আছে। এটাকে বলা হচ্ছে বুরেট বা বিউরেট। আর এটাকে বলা হয় হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এখন কি করা হয় দেখ, তুই কিন্তু অ্যাসিড জানিস। এখানে দেখাচ্ছি যে অ্যাসিডটা তুই জানিস এইটা। আর বেস তোকে হচ্ছে বের করতে হবে, মানে অ্যাসিডের ঘনমাত্রা জানিস, বেস বের করতে হবে। এইটাই তো তোর কাহিনী। তো প্রথমে কি করি, আমরা হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক নেই। কনিক্যাল ফ্লাস্ক এরকমই, তার মধ্যে হচ্ছে অ্যাসিড নেই এবং নর্মালি 10 ml অ্যাসিড নেওয়া হয়, 10 ml অ্যাসিড। শোন, কনভেনশন হচ্ছে যেটা জানি, যেটা নোন, সেই নোনটাকে নেওয়া হয় কনিক্যাল ফ্লাস্কে। এমন কোনো কথা নেই, বাট এটা কনভেনশন, নেয় বেশি মানুষ, না নিলে যে হবে না তা না। এই যে নোনটা, আমরা যেহেতু এখানে অ্যাসিডটা জানি সেজন্য হচ্ছে আমি অ্যাসিড নিছি 10 ml। তো প্রশ্ন আসতে পারে ভাই 10 ml কেন নিতে হবে, কেন 20 ml না, কেন 5 ml না? প্রথমত 5 ml খুবই পিচ্ছি একটা অ্যামাউন্ট। সো 5 ml নিলে যে হবে না তা না, কিন্তু 5 ml নিলে না জিনিসটা জমে না, মানে খুব তাড়াতাড়ি রিয়েকশন টিয়েকশন হয়ে যায়। আর 20 ml 30 ml নিলে অনেক বেশি অপচয় হয়। মানে এটা যে কোনো একটা নিলেই হয়, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ml। এখন এই সেই 10 ml কেমনে নেওয়া হয় সেটা একটু বুঝাই দিই। যারা মাউথ পিপেটিং করছে তাদেরকে বলি, এই সালফিউরিক অ্যাসিড তো অন্য একটা পাত্রে ছিল, নর্মালি একটা বিকারে থাকে। তো তার মধ্যে হচ্ছে যে স্ট্রর মতো মুখ ঢুকায় মুখ থেকে টান দিতে হয় আর কি। তো মুখ থেকে টান দিতে হচ্ছে, টান দিলে কি হয়, ধর এখানে তো স্কেলিং করা থাকে, যে পিপেটের গায়ে স্কেলিং করা থাকে। তো ধর 10 হচ্ছে এখানে, এখানটাতে 10 চিন্তা কর। তো সবাই করে কি ইচ্ছা করে টান দিয়ে একটু বেশি নিয়ে আসে। ধর 10-এর ওখানে 15-20 পর্যন্ত নিয়ে আসলো, একটু বেশি উঠায় সবাই, উঠাইতে হয়। তো বেশি উঠানোর পরে মুখ থেকে বের করার সাথে সাথে হচ্ছে যে উপরের ইয়া বন্ধ করে রাখে, ছিদ্র বন্ধ করে দেয়। তো ছিদ্র বন্ধ করে দিলে বাতাসও আটকে যায়, ওই নিচের দ্রবণ আর পড়ে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে 10 ml পর্যন্ত রাখা, তখন করে কি আস্তে আস্তে ছাড়ে, আর ওই নিচ থেকে পড়ে যায় আস্তে। আর আমার হাতেরটা কলম, আমার হাতেরটা পিপেট না। আস্তে আস্তে ছাড়ে, আস্তে আস্তে হচ্ছে নিচে পড়ে। তো ছাড়তে ছাড়তে হচ্ছে 10-এ গিয়ে যখন থামে তখনই আবার হচ্ছে এটা বন্ধ করে দেয়। এই হচ্ছে 10 ml নেওয়ার উপায়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে যখন টান দেয় 10 ml নিতে গিয়ে, তখন 10 ml এর বেশি চলে গিয়ে মুখের মধ্যে চলে আসে। তার জন্য খুব স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে যে এমন কোনো কিছু মাউথ পিপিটিং করা যাবে না যেটা হচ্ছে মুখে গেলে মুখের ক্ষতি হয়। সবাই কি বুঝছি সেই 10 ml যে নেওয়া হয়, সেই 10 ml কিভাবে নেওয়া হয়? টান দিয়ে স্ট্র, আমরা যেরকম পাইপ খাই, মানে পাইপ দিয়ে যে ডাব খাই বা ইয়া খাই না, শরবত টরবত খাই, ওরকম টান দিয়ে একটু বেশি নেওয়া হয়, যেন এনশিওর করা হয় একটু বেশি থাকবে। পরে হচ্ছে চিপে এই ছিদ্র বন্ধ করে আস্তে আস্তে ছেড়ে দিয়ে হচ্ছে ফেলে দেওয়া হয়, 10 ml পর্যন্ত রাখা হয়। আর এরপরে কনিক্যাল ফ্লাস্কে আমরা কি নেই, কনিক্যাল ফ্লাস্কে আমরা ইন্ডিকেটর নেই, নির্দেশক। এই ইন্ডিকেটরের একটা কাজ আছে, ও আমাদেরকে বলে দেয় যে বিক্রিয়া কোথায় থামতে হবে। এরপর আমরা করি কি, এইটাকে নিয়ে কনিক্যাল বিউরেটের নিচে নেই। এখানে বিউরেটের কিন্তু বিশাল একটা স্ট্যান্ড আছে আর কি, এরকম একটা স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ডে এটা দাঁড়ানো, ওটা তো এই ছবিতে দেখানো হচ্ছে না। এখানে আবার একটু কাহিনী আছে, যে বিউরেট ধরতে হয় কিভাবে তারও একটা নিয়ম আছে। তো বিউরেটের মধ্যে আমাদের কি আছে, বিউরেটের মধ্যে আমার আছে হচ্ছে বেস, খার নিচে আর কি অনেকখানি নেওয়া। তো ধর এখানে হচ্ছে ছিল কত, ছিল হচ্ছে ধরলাম 60, 60 পর্যন্ত নেওয়া ছিল আর কি, 60 ml এখানে নেওয়া আছে ধরে নিচ্ছি। এখন এইখানে আবার একটু কথা আছে, প্র্যাকটিক্যাল করতে গিয়ে বুঝতে পারবি। আমরা তো জানি সান্দ্রতার জন্য এই পানির লেয়ারটা একটু এরকম থাকবে, এটা কি জানি, পড়ছি ফিজিক্সে। মানে হচ্ছে সান্দ্রতার জন্য পানির লেয়ার কিন্তু এরকম থাকে না, জানিস তোরা? একটু হচ্ছে এরকম থাকে, যে এরকম থাকে এরকম। আশা করি জানা উচিত সবার। তো নর্মালি যখন এই রিডিংটা নিতে হয়, আমি 60 নিব না কত নিব, সেই রিডিংটা ধরা হয় হইতেছে এই ইউ শেপের নিচে যেখানে আছে সেইখানে। এটা প্র্যাকটিক্যালি দরকার হয়, এটা বাস্তবে মানে থিওরিটি পড়তে গেলে দরকার হয় না। এটা যখন আমরা ল্যাবে করতাম তখন আমাদেরকে স্যারা বলে দিত যে এই যে ইউ শেপটা থাকবে, সেই ইউ শেপের নিচের দাগটা যে সোজা অত এমএল আছে, উপরের দাগটা যত সোজা অত এমএল নাই। যাই হোক,
সো ধরলাম 60 দিয়ে আমি কাজ শুরু করছি। এখানে তো দেখানো হয়েছে সোজাসুজি, আসলে সোজা থাকে না, ইউ শেপে থাকে। তো আমি করব কি, এই যে এই হোল্ডারটা এখানে যে ইয়াটা থাকে, যে চাবিটা থাকে, সেই চাবিটা খুব কেয়ারফুলি বাম হাতে খুব কেয়ারফুলি আস্তে আস্তে ঘোরাইতে হয়। মানে এমন না যে এটা খুব তাড়াতাড়ি ফেলতে হয়, খুবই স্লো স্লো ফেলতে হয়, কারণ এর এক ফোঁটাতে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। তো এরকম আস্তে আস্তে ফেলতে 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 আমি দেখলাম যে ফাইনাল রিডিং এখানে ধর, এখানে হচ্ছে ধরে নিলাম কত, ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে 15 ml। 60 ml ছিল আগে, 15 ml পর্যন্ত আসার পরে যখন লাস্ট ড্রপ দিলাম, তখনই দেখলাম দেখ, ইয়ে থেকে নীল থেকে কমলা ইয়া হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে। এই গোলাপিটা করছে কি, গোলাপিটা করছে নির্দেশক। এটার কাহিনী পরে বলবো না। এই নির্দেশক যে গোলাপি করলো, এবং এই গোলাপি হয় কিন্তু এক ফোঁটাতেই, এমন না যে আস্তে আস্তে হচ্ছে নীল হালকা লাইট হতে 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 পিঙ্ক, এমন না, এক ফোঁটাতেই কাহিনী হয়ে যায়। এক ফোঁটাতে কেন কাহিনী হয় সেটা নিয়ে অনেক পড়াশোনা আছে। তো এই যে যে হয়ে গেল, তার মানে বলতো ভাই, আমি এখানে কি নিছি, আমি ভি এ নিছি হচ্ছে 10 ml, তাই না? আমি ভি বি কত পাইছি, 60 ছিল, 15তে এসে থামছে, তাহলে কত, 45 ml না? মানে আমার ইউজ হয়েছে 45 ml। তাহলে আমি কি পাইছি, ভি এও জানলাম, আমি ভি বিও জানলাম। তাহলে ভি এ জানি, ভি বি জানি, আমি এস বি জানি, এখান থেকে কি বের হবে, এখান থেকে হইতেছে বের হবে হচ্ছে এস বি। সবাই কি জিনিসটা ফিল করতে পারছিস কিনা বল। তোরা একটু ফিল করার চেষ্টা কর, আমি একটু পানি খেয়ে আসি। তাহলে কি হইলো, আমি একটু সংক্ষেপে রিভিউ করে দেই পুরো জিনিসটা। সেটা হচ্ছে, প্রথমত বলে দিই, যারা এইটুকু বুঝতেছিস না তারা আগে ক্লাস করিস নাই, কোন একটা ক্লাস মিস দিছিস, তার জন্য এইটুকু বই থেকে আসছে বুঝতেছিস না। তো এইটুকু এখন বোঝানোর মতো অবস্থা নাই। একটু চল একটু দেখি যে আমার কাছে এই টাইট্রেশন মানে কি। টাইট্রেশন মানে হচ্ছে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করা, মানে একটার ঘনমাত্রা জানা থাকবে, সেইটার হেল্প নিয়ে আমি আরেকটার ঘনমাত্রা বের করব। এই প্রসেসটাকে টাইট্রেশন বলে, নির্দেশক এখানে থাকতে হয়। তো আমি একটা উদাহরণ ধরে নিচ্ছি। উদাহরণটা হচ্ছে, আমার কাছে একটা অ্যাসিড দেওয়া আছে, ধরলাম এস এ, এর ঘনমাত্রা আমি জানি। একটা বেস দেওয়া আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর ঘনমাত্রা আমাকে বের করতেই হবে। ওকে। তো এখন এটার হেল্প নিয়ে এটা যে বের করতে হবে, তার জন্য আমার তো বিক্রিয়া জানতে হবে। বিক্রিয়া করলাম, এটাকে স্টোইকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করছি, সহগ অনুপাত সূত্র, মোল সংখ্যা বাই 3, মোল সংখ্যা বাই 2। সো যেহেতু মোল সংখ্যার আমার লাগবে কি, লাগবে হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা, তাহলে VASA 3 ইন্টু VBSB এগুলো নিছি। আবারও বলতেছি, যারা এইটুকু বুঝি নাই কই থেকে আসছে, তারা আগের কোনো না কোনো ক্লাস মিস করছে। ক্লাস দেখলেই বুঝতে পারবে যে এটুকু কই থেকে আসছে। এখন আমি দেখলাম যে ইকুয়েশনে আমি বের করতে হবে এস বি, এস এ আমি জানি, তো ভি এ জানি না, আমি ভিবি জানি না। সো ভি এ এবং ভিবি বের করতে গিয়ে আমাদের ল্যাবে যেতে হবে। সো ল্যাবে গিয়ে একটা কনিক্যাল ফ্লাস্কে যে মানটা আমি জানি বা যার ঘনমানটা জানি তার 10 ml নেওয়া হয়, পিপিটের সাহায্যে নেওয়া হয়, 10 ml নিলাম, এবং ইন্ডিকেটরও নেওয়া হয়। ইন্ডিকেটর অ্যাসিডিক হইতে পারে, বেসিক হইতে পারে, অনেক কথা পড়ে আছে। সো আমি 10 ml নিলাম, আমি ইন্ডিকেটর নিলাম। সেই 10 ml কে প্রশমিত করতে কতটুকু ক্ষার লাগে সেটা বের করার জন্য আমরা বিউরেটে পরীক্ষা করি। সো দুই উচ্চতার ডিফারেন্স থেকে হচ্ছে আমরা বেস বা অপোজিট যেটা তার হচ্ছে আয়তনটা বের করি। তাহলে ভি এ জানলাম, ভি বি জানলাম, সেই ভি এ ভি বি এই সমীকরণে বসায় আমরা কি পাইছি, আমরা
অ্যাসিড বলি বা ক্ষার বলি, যার ঘনমানটা বের করতে হবে সেই ঘনমানটা পাইছি। ক্লিয়ার এবার সবার কাছে? মানে প্রসেসটা কি ক্লিয়ার? এবার আমরা একটা ডেফিনেশন শিখি, সেটা হচ্ছে প্রশমন বিন্দু। প্রশমন বিন্দু কাকে বলে? এইখানে স্টুডেন্টদের একটা মিসকনসেপ্ট থাকে যে ভাই প্রশমন বিন্দু জিনিসটা কি। প্রশমন বিন্দু হচ্ছে, আমরা দেখলাম যে অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে, তাই না? তো এই যে একটা সময় অ্যাসিড ক্ষারকে প্রশমন করলো, ক্ষার অ্যাসিডকে প্রশমন করলো, ভালো কথা। ইন্ডিকেটরে 2 ফোঁটা বা 1 ফোঁটা নিতে হয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ নিতে হয়। তো অনেকে মনে করে যে প্রশমন বিন্দু মানে হচ্ছে পিএইচ 7। না, এমন কোনো কথা নাই। প্রশমন বিন্দু মানে হচ্ছে পিএইচ 7, এমন কোনো কথা নাই, বুঝছিস? প্রশমন বিন্দু মানে হচ্ছে, আমি কি নিচ্ছি, কনিক্যাল ফ্লাস্কে একটা দ্রবণ নিচ্ছি না? সে অ্যাসিডও হইতে পারে, সেটা ক্ষারও হইতে পারে। এখন কনিক্যাল ফ্লাস্কে আমি যা নিচ্ছি সেইটাকে প্রশমিত যখন হয়ে যাবে, তখনই সেটাকে বলা হয় প্রশমন বিন্দু। আর আমি একটু এটা বইয়ের ডেফিনেশনটা একটু দেখাই দিই, দেখে লিখি যে বইতে এক্স্যাক্টলি কোন লাইনটা লেখা আছে প্রশমন বিন্দু। এখানে লেখা আছে, অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখচিত্রে হঠাৎ সর্বাধিক পিএইচ পরিবর্তন নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ক্ষার মিশ্রণে পূর্ণ প্রশমন ঘটেছে বলে ব্যবহৃত নির্দেশক বর্ণ পরিবর্তন করে, তাকে প্রশমন বিন্দু বলে। বইয়ের ডেফিনেশন পড়ার দরকার নেই, আমি যেটা লিখে দিয়েছি সেটাই পড়িস। প্রশমন বিন্দু হচ্ছে যে বিন্দুতে অ্যাসিড ক্ষার বা অ্যাসিড বেস পরস্পরকে যে বিন্দুতে অ্যাসিড বেস পরস্পরকে প্রশমিত করে, অর্থাৎ যে বিন্দুতে নির্দেশক বর্ণ পরিবর্তন করে। 2 ক্ষেত্রে বলা যায় যে, যে বিন্দুতে অ্যাসিড বা ক্ষার, আমি যে অ্যাসিড নিচ্ছি আর ক্ষার নিচ্ছি না, একটাতে নিচে অ্যাসিড নিলাম, উপরে ক্ষার নিলাম, নিচে ক্ষার নিলাম, উপরে অ্যাসিড নিলাম। সো যে বিন্দুতে অ্যাসিড ক্ষার পরস্পরকে প্রশমিত করে, অর্থাৎ যে বিন্দুতে নির্দেশক রং পরিবর্তন করে, সেই বিন্দুটাকে আমরা কি বলি? সেই বিন্দুটাকে প্রশমন বিন্দু বলি। এখন প্রশমন বিন্দুর কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো একটু বলে দিই। প্রথমে একটু দেখি, যদি এরকম হয় একটা কেস, প্রশমন বিন্দুর কেস আর কি। ধর আমি এখানে এমন একটা অ্যাসিড নিলাম, যে অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড, এবং আমি এখানে একটা স্ট্রং বেস নিচ্ছি। স্ট্রং অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং বেস। এখন বলতো ভাই, ধরো যে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষেত্রেই একটা প্রশমন বিন্দু নেওয়া হয়েছে। তো একটা স্ট্রং অ্যাসিড এবং একটা স্ট্রং বেস নিলে এইখানে যে লবণটা তৈরি হবে, সেই লবণটা কি লবণ হবে বলতো ভাই? নিরপেক্ষ লবণ হবে না? কি বললাম ভাই, যখন একটা স্ট্রং অ্যাসিড নিব, একটা স্ট্রং বেস নেব, সেইখানে যে লবণটা তৈরি হবে সেই লবণটা নিরপেক্ষ লবণ হবে। যেহেতু লবণটা নিরপেক্ষ, তার মানে এখানে প্রশমন বিন্দুর পিএইচ কত হবে? প্রশমন বিন্দুর পিএইচ হবে কিন্তু 7। আমি কিছুক্ষণ আগে বলছিলাম প্রশমন বিন্দু মানে 7 না, 7 হতেও পারে, 7 নাও হতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে 7। কি, যদি আমি স্ট্রং অ্যাসিড নেই, যদি আমি উইক স্ট্রং বেস নেই, প্রশমন বিন্দুর পিএইচ হচ্ছে 7। 2 নম্বর, 2 নম্বর কেস, এমন কি হতে পারে না যে অ্যাসিডটা স্ট্রং নিচ্ছিস, বেসটা উইক নিচ্ছিস? যেমন ধরো হচ্ছে এরকম, আমি স্ট্রং অ্যাসিড নিলাম এবং তার সাথে হচ্ছে উইক বেস নিলাম। ইমাজিন কর যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুবই তো দুর্বল ক্ষার।
তো স্ট্রং অ্যাসিডের সাথে যখন উইক বেস নিব, এখানে যে লবণটা তৈরি হবে সেই লবণটা কি লবণ হবে বলতো ভাই? অ্যাসিডিক সল্ট তৈরি হবে না? এখন যেহেতু লবণটা অ্যাসিডিক, তার মানে এই দ্রবণের পিএইচ জীবনও ৭ হবে না। তাহলে এখানকার প্রশমন বিন্দুর মান আমি যদি বলি যে প্রশমন বিন্দুর পিএইচ, এই অংশটা অবশ্যই ৭ থেকে কি হবে? কম হবে। তো প্রশমন বিন্দুর পিএইচ যদি ৭ থেকে কম হয়, এক্স্যাক্টলি যদি বলি এই মানটা হচ্ছে লেস দেন ৭। বাট হাজারি স্যারের বইয়ে একটা মান আছে, যারা মেডিকেল এক্সাম দিবি সেই মানটা একটু মনে রাখিস, এই মানটা হচ্ছে 5.27। যদিও এই মানটা ফিক্স না, বুঝছিস? আমি অ্যাসিডটা যদি বেশি স্ট্রং নেই তাইলে একরকম হবে, হালকা একটু স্ট্রং এর মধ্যে তো কাহিনী আছে। কিন্তু এইটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবি, ম্যাথ টেস্ট। হওয়া উচিত লেস দেন 7। লেস দেন 7টাই হচ্ছে সাইন্টিফিক্যালি বেশি ভালো, সাইন্টিফিক্যালি বেশি শুদ্ধ। কিন্তু ওরা যে কয়েকটা মানে গতানুগতিক অ্যাসিড ধরে নিছে, HCl সালফিউরিক অ্যাসিড, আর গতানুগতিক হার ধরে নিছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওরকম হইলে 5.27 হয়। ওকে, এরপরে কেস 3, বুঝতেই পারছিস কেস 3 কি হবে? উইক অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং বেস। এখানে লবণটা কি হবে? বেসিক সল্ট হবে, তাই না? অম্লীয় লবণ কেন হবে বুঝি নাই। অম্লীয় লবণ কেন হবে বুঝিস নাই? দেখ, যে কোনো লবণ, লবণ কি আসে? অ্যাসিড ক্ষার থেকে আসে না? মানে ধর হচ্ছে আমি এখানে একটা স্ট্রং অ্যাসিডের উদাহরণ দেই, HCl হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, আর ধর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং উইক বেস। তো এদের বিক্রিয়াতে যে লবণ তৈরি হয় সেই লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। মানে দুনিয়ার যত লবণ আছে সব লবণের সোর্স হচ্ছে অ্যাসিড ক্ষার। এখন খেয়াল কর, মানে যে কোনো লবণের এই পজিটিভ প্রান্ত আসে হচ্ছে ক্ষার থেকে, আর লবণের নেগেটিভ প্রান্ত আসে অ্যাসিড থেকে। তো লবণের যে সোর্স, বাপ হোক মা হোক, যেটা স্ট্রং সেই লবণের মধ্যে সেই বৈশিষ্ট্য বেশি থাকে, বুঝছিস? তো যেহেতু এখানে বেসটা তার বাপ বা মা যাই বলি না কেন, অ্যাসিডটা স্ট্রং, ওর মধ্যে অ্যাসিডিক বৈশিষ্ট্য বেশি থাকে। এটা নর্মাল বেসিক নিয়ম আর কি। হয়তো 9-10-এ পড়ে আসিস নি দেখে এখন অপরিচিত লাগছে। এখানে যেহেতু বেসটা স্ট্রং, তার মানে এখানে যে লবণটা তৈরি হবে সেটা ক্ষারীয় লবণ তৈরি হবে। ক্ষারীয় লবণ তৈরি হবে মানে বুঝতে পারি প্রশমন বিন্দুর পিএইচ ৭ থেকে বেশি হবে। এটা নর্মাল সায়েন্স, বেসিক সায়েন্স হওয়ার কথা ছিল। কিন্তু মেডিকেলে যেহেতু হাজারি স্যারের বই থেকে প্রশ্ন করে সবাই বলে, যদিও আমার বিশ্বাস হয় না, হাজারি স্যারের বই একটা মান দেওয়া আছে। প্রশমন বিন্দুর পিএইচ এর মানটা হচ্ছে অবশ্যই ৭ থেকে বেশি হবে, এবং ওই মানটা দেওয়া আছে 8.8। এই মানটা একটু মুখস্থ করিস মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কি। ওকে, এরপরে দেখি হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে এইটা, উইক অ্যাসিড এবং হচ্ছে উইক বেস। এখন উইক অ্যাসিড এবং উইক বেস যখন এইটা হয়, তখন প্রশমন বিন্দু কি হয়? এখানে হচ্ছে নিউট্রাল সল্ট তৈরি হয়, এবং এখানেও প্রশমন বিন্দুর পিএইচ এর মান কত আসে? পিএইচ এর মান 27। আশা করি 4টা কেস আমরা বুঝতে পারছি। সংক্ষেপে একটু রিভিউ করে দিই পুরো জিনিসটা। আমরা টাইট্রেশনের বেসিক জিনিস শিখছিলাম। টাইট্রেশন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে নির্দেশকের উপস্থিতিতে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, সেই প্রসেসটাকে আমরা টাইট্রেশন বলি। ওকে, তো আমরা দেখলাম যে ল্যাবে কিভাবে কাজ করি। শোন, যদিও বলা হয় টাইট্রেশনে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়, ঘনমাত্রা কিন্তু বের করি আমরা খাতা কলমে। দেখ, খাতা কলমে। সো টাইট্রেশনের ল্যাবে আসলে কি বের করি? ল্যাবে আমরা আয়তন বের করি, যে এর এই সার্টেন অ্যামাউন্টকে প্রশমিত করতে ওর কতটুকু লাগে।
সো দিন শেষে যদিও বলি টাইট্রেশনে আমরা ঘনমাত্রা বের করি, বাট ঘনমাত্রা কিন্তু খাতা কলমে বের করা হয়। টাইট্রেশনে বের করা হয় কিন্তু দিন শেষে আয়তন, এটাকে প্রশমিত করতে কতটুকু লাগছে। সো বিউরেট, মানে পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, তারপরে হচ্ছে ইন্ডিকেটর, এগুলো দেখলাম। আর প্রশমন বিন্দু ডেফিনেশন দেখছি। প্রশমন বিন্দুকে তুই অনেকভাবে ডিফাইন করতে পারিস। যে বিন্দুতে বর্ণ পরিবর্তন হয় সেটা প্রশমন বিন্দু, বা যে বিন্দুতে অ্যাসিড ক্ষার নিজেদেরকে সম্পূর্ণ প্রশমিত করে সেটা হচ্ছে প্রশমন বিন্দু। প্রশমন বিন্দু মানে, যদিও আমরা বলি প্রশমন মানে হচ্ছে স্বাদ হওয়া, প্রশমন বিন্দু মানে সবসময় স্বাদ না। শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার হইলে স্বাদ, যদি অ্যাসিডটা শক্তিশালী হয় তাহলে স্বাদের কম, সেটা 5.27 হাজারি স্যারের বইতে দেওয়া আছে। আর যদি উইক অ্যাসিড স্ট্রং বেজ হয় তাহলে স্বাদের বেশি, হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে 8.8। আর যদি উইক অ্যাসিড এবং উইক বেজ হয় তাহলে প্রশমন বিন্দুর পিএইচ 7 হয়। এবার সবাই একটু লিখে নেওয়া হচ্ছে নির্দেশক কার্ভ। ওটা কি আছে এখানে? এই যে আছে। সবাই লিখে নেন টাইট্রেশন কার্ভ। কালার চেঞ্জ হয় কেন তুষ্টি একটু পরে দেবো ভাই, একটু পরে। নির্দেশক নিয়ে অনেক পড়াশোনা তো আসবেই। টাইট্রেশন কার্ভ বা হচ্ছে টাইট্রেশন গ্রাফ বলা হয়। আর একটু বলে দিব যে এই গ্রাফটা বইয়ে অনেক কঠিন করে দেওয়া আছে। সো আমি একটু লিখেই দিই সবাইকে, যে কোনো বই, হাজারি স্যারের বইয়ে অনেক কঠিন করে দেওয়া আছে, একটু লিখে দিচ্ছি। হাজারি স্যারের বইয়ে কঠিন করে দেওয়া। আমরা এই জিনিসটাকে সহজ করে বুঝবো। আর আমি যেভাবে করাচ্ছি এরকমটা হচ্ছে কবির স্যারের বইয়ে আছে। আর গুহ স্যারের বইয়ে যে কি আছে সেটা আমি এখনো দেখি নাই। আহ দেখবো না একটা সময়, কিন্তু সমস্যা নাই, বুঝলে হইতেছে। আমাদের মোট কেস কয়টা বলতো ভাই? কেস কিন্তু 4টা, তাই না? তো হাজারি স্যার করছে কি, এই 4টা কেসকে 4টা আলাদা গ্রাফ দিয়ে দেখাইছে। আর আমরা করবো কি, 4টা গ্রাফটাকে একটা গ্রাফে দেখাবো, তখন বুঝতে সুবিধা হয়। এই যেটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এবং এই বরাবর নিলাম হচ্ছে আমি ভি অফ অ্যাসিড, ভি অফ অ্যাসিড না, ভি অফ বেস, মানে বেজের আয়তন নিলাম, বুঝছিস? আর এই বরাবর নিলাম হচ্ছে ভি অফ অ্যাসিড, অ্যাসিডের আয়তন। আর আমি এই বরাবর পিএইচ নিচ্ছি। এইখানকার আমাদের পিএইচ এর মান হচ্ছে 7, ধর এটা হচ্ছে আমাদের 4, 7 এখানে হচ্ছে আমাদের 4, আর ধরলাম এখানে হচ্ছে 0। আর এখানে হচ্ছে ধরলাম পিএইচ এর মান হচ্ছে 10, আর এই হচ্ছে পিএইচ এর মান 14। ওকে, এরকম একটা গ্রাফ সবাই এখানে, কার্তেশীয় গ্রাফ। এখন বলতো ভাই, বেস যদি যোগ করি তাহলে কি হয়? পিএইচ এর মান আস্তে আস্তে বাড়ে, তাই না? তাহলে আমি যত বেশি এদিকে যাব তত বেশি গ্রাফটা উপরের দিকে যাবে। আশা করি এটুকু বুঝিস। যত বেস যোগ করব তত গ্রাফ উপরের দিকে যাবে, যত বেস যোগ করব তত গ্রাফ উপরের দিকে যাবে। অর্থাৎ যদি আমি বেসটা স্ট্রং যোগ করি, যদি স্ট্রং বেস যোগ করি, তাহলে হচ্ছে দেখ গ্রাফটা হচ্ছে দেখতে অনেকটা কিরকম হয়, এরকম হয়। মানে গ্রাফটা শুরু হইলো এখান থেকে, কিন্তু প্রথম অংশে না পিএইচ এর পরিবর্তন খুব র্যাপিড হয়। তাহলে যদি বেস যোগ করি তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের, যদি স্ট্রং বেস যোগ করি তাহলে গ্রাফটা হবে এরকম। কিন্তু বেসটা যদি স্ট্রং যোগ না করে, ধর উইক একটা বেস যোগ করলাম, সো উইক বেস কি আসলে, বা ধর স্ট্রং বেসের সাথে স্ট্রং অ্যাসিড যোগ করতেছে, অ্যাসিড পিএইচ এর মানটা কমাবে না? তাহলে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমবে, এবং যেহেতু আমি স্ট্রং অ্যাসিড যোগ করছি, এই পিএইচ এর মান কমতে কমতে প্রায় জিরোর কাছাকাছি চলে আসে। সো এটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। লিখে না, আমি বুঝাই দিচ্ছি একটুখানি। খবরদার এটা কিন্তু এরকম দেওয়া যাবে না, অনেকে না এরকম দেয়, এরকম কিন্তু দেওয়া যাবে না। সবার কি এটুকু আঁকা হয়েছে?
এই গ্রাফের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর মানে মিনিং লুকায় আছে, সেই মিনিং গুলো একটু বলে দিচ্ছি। প্রথমত, আমি বেস যোগ করতেছি, পিএইচ এর মানটা হচ্ছে বাড়বে। তো নর্মালি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এটা বাড়ালে ওটা বাড়লে, এটা বাড়ালে ওটা বাড়লে, এরকম টাইপের গ্রাফ ট্রাফ হয় আর কি। কিন্তু এইখানে ঠাস করে এইখানে শুরু হইলো কেন, এই প্রশ্নটা আসতেই পারে। বা এই যে এই পয়েন্টটাতে, মানে এই পয়েন্টটাতে এখানে কেন আসলে পিএইচ এর পরিবর্তনটা এক্সট্রিমলি শার্প হয়েছে, এক্সট্রিমলি। আমি কিন্তু আবারও বলতেছি, তুই যখনই এই গ্রাফটা এক্সাম হলে এরকম দিবি, তুই যে কলেজে পড়িস না কেন দেখবি স্যাররা কেটে দেবে। আমার কথা বিশ্বাস না হয় চাইলে একবার এক্সপেরিমেন্ট করতে দেখতে পারিস, যে এভাবে না দিয়ে একটু এভাবে দিবি আর কি, যেটা পরে আঁকছি, দেখবি স্যাররা ঠাস করে কেটে জিরো দিয়ে দিবে। কারণ প্র্যাকটিক্যালি গ্রাফটা এরকমই পরিবর্তন হয়। তো কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভাইয়া এই গ্রাফটা কেন এত 14 পর্যন্ত গেল। কারণ ভাই এটা স্ট্রং বেস। স্ট্রং বেস কি সম্পূর্ণ বিয়োজিত হয়, এবং স্ট্রং বেস পিএইচ এর পরিবর্তন করতে করতে একেবারে 14 পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য দেখ আমি একেবারে 14-র কাছাকাছি নিছি। এইটা কমতে কমতে একেবারে জিরোর কাছাকাছি গেল। জিরোর কাছাকাছি কেন গেছে, কারণ এটা একটা স্ট্রং অ্যাসিড নিছে। তাহলে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের টাইট্রেশন। এবং দেখ মিডল পয়েন্টটা কিন্তু 7-এই আছে। তাহলে ওর বিন্দু, প্রশমন বিন্দু কিন্তু 7-এই আছে, এই দুটোর মাঝামাঝি। এরপরে প্রশ্ন আসতে পারে, ভাই এই পয়েন্টগুলোতে এত র্যাপিড পরিবর্তন কেন হয়েছে? কারণ হচ্ছে এইখানটাতে দ্রবণটা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে। নিরপেক্ষ অবস্থায় কি হয়, তুই যদি এক ফোঁটা, ধর আমি হচ্ছে যে এক ফোঁটা অ্যাসিড ঢাললাম, ওই এক ফোঁটা অ্যাসিড ঢাললেও না সম্পূর্ণ সে বিয়োজিত হয়। আসলে কি পিএইচ এর পরিবর্তন অ্যাসিড করে নাকি প্রোটন করে, তোরা জানিস? জানা উচিত। রাসায়নিক পরিবর্তন সবাই পড়ছি, পিএইচ এর পরিবর্তন কিন্তু অ্যাসিড করে না, পিএইচ এর পরিবর্তন করে H+। বা হচ্ছে পিএইচ এর পরিবর্তন কিন্তু ক্ষার করে না, OH- করে, বুঝছিস? তো কথা হচ্ছে এই পয়েন্টটাতে, এই নিউট্রাল পয়েন্টের আশেপাশে নিরপেক্ষ থাকে, তো অ্যাসিড দিলেও সেটা 100% বিয়োজিত হয় এবং ন্যানো সেকেন্ডের মধ্যে, ক্ষার দিলেও 100% বিয়োজিত হয় ন্যানো সেকেন্ডের জন্য, বুঝছিস? এই জন্য এই জায়গায় গ্রাফটা অলমোস্ট ভার্টিক্যাল হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি কাহিনী? মানে তোদেরকে বলছিলাম না, একটু এবার একটু এটা একটা ফিল করাই দেই, যে এখানে হচ্ছে কেন বলছিলাম যে এক ফোঁটার জন্যই হচ্ছে অনেক ম্যাথ আছে আর কি, পরে করব। কি হইলো দেখ, এই দ্রবণটা কিন্তু অ্যাসিডিক ছিল, দ্রবণটা অ্যাসিডিক ছিল। অ্যাসিডিক ছিল মানে হচ্ছে এই গ্রাফটাতে তুই কাজ শুরু করছিস হচ্ছে এইখান থেকে, এই যে এইখান থেকে কাজ শুরু করছিস, বুঝছিস? এবার তুই বেস ঢালতেছিস, মানে এটা এদিক এদিক যাচ্ছে, এদিক এদিক যাচ্ছে, মানে বেস ঢালতেছিস মানে হইতেছে অ্যাসিড কমে যাচ্ছে না আস্তে আস্তে, বেস অ্যাসিডকে প্রশমিত করে ফেলতেছে। তাহলে এই বিন্দু থেকে কাজ শুরু করলে আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এইখানে যখনই আসলি তখনই দ্রবণটা কিন্তু নিরপেক্ষ হয়ে গেল। এই নিরপেক্ষ হয়ে গেলে তারপরে যদি আমি এটাকে বেসিক বানাতে চাই, জাস্ট এক ফোঁটাই যথেষ্ট। কারণ কি ওই এক ফোঁটাতে দেখ পিএইচ এর মান র্যাপিডলি পরিবর্তন হয়। এই জন্য যখন আমরা নির্দেশকের রং পরিবর্তন হয়, জাস্ট এক ফোঁটা কম বেশি দেওয়ার জন্যই কিন্তু রংটা পরিবর্তন হয়ে গেল। সবাই কি ফিল করতে পারছিস এবার কাহিনীটা কেন হয়েছে, যে ওই মাঝের পয়েন্টটাতে এত শার্প কেন হয়েছে? শার্প হয়েছে কারণ ওইখানে জাস্ট অ্যাসিড, হ্যাঁ পরে আবার স্লো হয়। পরে কেন স্লো হয়? ধর এই পয়েন্টে চিন্তা কর, আমি এই একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টে কিন্তু দ্রবণে অলরেডি বেস বেশি আছে, খেয়াল করছিস? তো দ্রবণে বেস বেশি আছে, তারপরে যদি আবার বেস দিস, তখন কি একটা কমন আয়ন ইফেক্ট দেখা দিবে না? মানে বেস অলরেডি দ্রবণে আছে, আমি এরপরে আবার এখানে বেস ঢালতেছি, সেই বেস কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হবে না, কারণ অলরেডি দ্রবণে বেস আছে। এই জন্য এখান থেকে জিনিসটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। ক্লিয়ার সবার এই পর্যন্ত? তাহলে এখান থেকে জাস্ট 2-3টা জিনিস আমাকে এক্সট্রাক্ট করতে হবে। সেটা হচ্ছে এইটা, যে আমি দেখলাম যদি স্ট্রং বেস নেই তাহলে পিএইচ এর মান অনেক বাড়বে 14-র কাছাকাছি, স্ট্রং অ্যাসিড নিলে পিএইচ এর মান 0-র কাছাকাছি হবে। মাঝখানটাতে র্যাপিড পরিবর্তন কেন হয়, কারণ মাঝখানে দ্রবণটা নিরপেক্ষ থাকে, অ্যাসিড দিলেও সম্পূর্ণ বিয়োজিত হয়, ক্ষার দিলেও সম্পূর্ণ বিয়োজিত হয়। এই জায়গায় গিয়ে স্লো কেন হয়ে যাচ্ছে? কমন আয়ন ইফেক্টের জন্য। কারণ দ্রবণটা অলরেডি অ্যাসিডিক, আরো অ্যাসিড ঢাললেও সেটা বিয়োজিত হবে না, সব হবে না আর কি। দ্রবণটা অলরেডি বেসিক, আরো বেস ঢাললেও সে সম্পূর্ণ বিয়োজিত হবে না। তাহলে আমি এখানে যে গ্রাফটা দেখালাম, সেই গ্রাফটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন কার্ভ। এবার আসি ভাইয়া, যদি বেসটা উইক নেই, স্ট্রং অ্যাসিড উইক বেস, সো বেসটা যদি উইক নেই, তার গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে। ধরো এখানে আমি একটা উইক বেস নিলাম,
আমি তাহলে কি করছি দেখতো, সেটা হচ্ছে আমরা লাদা গ্রাফ আঁকবো। বুঝি না রে বাবা, মানে যদি আমি বেসটা উইক নিলাম, ও আলাদা গ্রাফ আঁকবো না, তোরা একসাথে আঁকবি। কবির স্যারের বইয়ে একসঙ্গে আঁকা আছে, হাজারি স্যারের বইয়ে হচ্ছে সব 4টা গ্রাফ আলাদা দেখানো আছে, তার জন্য কঠিন। সব একটু লেখা বন্ধ কর। তাহলে এটা হচ্ছে আমাদের ওই যে সেকেন্ড কেস। সেকেন্ড কেস কোনটা? আর এই গ্রাফটা অনেক বড় হয়ে গেছে। এইটা স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। এবং যদি তুই আলাদা করে এই গ্রাফটা আঁকতি, তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হতো জানিস? এমন হতো। ওকে, এই যে এরকম গ্রাফটা হইতো, বুঝছিস? এবং তখন প্রশমন বিন্দু কত হইতো বলতো? প্রশমন বিন্দু কি যে মাঝের কোন একটা জায়গা হইতো না? এবং বলছিলাম প্রশমন বিন্দুর মান কত বলছিলাম? 5 পয়েন্ট কি জানি বলছিলাম, 5.28 না 5 পয়েন্ট কি জানি বলছি, 5 পয়েন্ট কিছু একটা বলছিলাম। এখন যদি উইক বেস নিলাম, সে পিএইচ এর মানটা বাড়াতে পারলো না, 14 পর্যন্ত গেল না। কয়েকটা কারণ আছে, খুব মনোযোগ দিয়ে শুনবি। প্রথমত, সে উইক বেস মানে ভাই সে এমনিতেই সম্পূর্ণ বিয়োজিত হয় না, তাই তো? একটা কারণ। এবং তখন প্রশমন বিন্দু হয় হচ্ছে যে এই পয়েন্টটাতে প্রশমন বিন্দু হয়, সাতের নিচে। দেখ ওই দুটোর মাঝামাঝি যে পয়েন্টটা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সার্টেন পরিমাণে তোদেরকে আমি শিখাইছিলাম যে অ্যাসিড ক্ষারের মিশ্রণে যখন দুর্বলটা বেশি হয়ে যায়, তখন সেটা বাফার দ্রবণ হয়ে যায়। যারা প্রথম পত্র ছিলি তারা রিলেট করতে পারিস, আর যারা এখানে পড়িস নাই, অন্য কোথাও পড়ছিস, তারা সেখান থেকে একটু রিলেট কর। যে ধর অ্যাসিড এবং ক্ষার মেশাচ্ছি, যখনই ক্ষারের মানটা বেশি হয়ে যাবে, মানে দুর্বলের মানটা বেশি হয়ে যাবে, তখনই সেটা বাফার দ্রবণ তৈরি হয়ে যাবে। এখন ধরলাম যে এটা হচ্ছে সেই অ্যামাউন্ট, যে এই অ্যামাউন্টের পরে ক্ষারটা হচ্ছে বাফার, মানে দ্রবণটা বাফার হয়ে গেছে। তাহলে খেয়াল কর যে এমনিতেই হচ্ছে সে দুর্বল, সম্পূর্ণ বিয়োজিত হইতে পারতো না, আবার একটা স্টেজে গিয়ে বাফার দ্রবণ তৈরি হয়ে গেছে, মানে তারপরে আরো বেস যোগ করলে পিএইচ এর মানটা আরো পরিবর্তন হবে না। এই জন্য এই জায়গাটার পর থেকে না ওই গ্রাফটা অনেকটা প্ল্যাটো টাইপের হয়ে যায়, মানে আর ওই স্লোপ পরিবর্তন হয় না। আর শেষটা হচ্ছে কি, যদি আমি এখানে একটা উইক অ্যাসিড নেই, তাহলে গ্রাফটা হচ্ছে এরকম হবে। এর মধ্যে খেয়াল করে দেখ 4টা গ্রাফ একসঙ্গে আছে। 4টা গ্রাফ কি? স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেস, উইক অ্যাসিডের সাথে উইক বেস, স্ট্রং এর সাথে উইক, উইকের সাথে স্ট্রং। পদ লিখছে জাস্ট ওয়াসাম। এখন আমার কথা হচ্ছে কি, এইটা হচ্ছে কবির স্যারের বইতে এত সুন্দর করে দেওয়া, আমি যেরকম দিছি হুবহু কবির স্যারের বইতে সেরকম দেওয়া। আর হাজারি স্যারের বইতে করছে কি, 4টা গ্রাফ আলাদা আলাদা করে দেখায়, তারপর জানি কি করছে। ওই হাজারি স্যারের এই গ্রাফগুলো পড়তে চাস না, যদি হাজারি স্যারের বইকে ফলো করতে চাস, তাহলে এই অংশটুকু কবির স্যারের বই থেকে ফলো করিস, ঠিক আছে? আর যদি কবির স্যারের বই না থাকে, তাহলে আমার এইটুকু ফলো করলেই হইতেছে। তো আমি লিখে দিলাম কবির স্যার। সেকেন্ড পেপার আসলে হাজারি স্যারের বইটা আমার ভাল লাগে না। সবাই কি বুঝিয়ে আছি? প্রশমন বিন্দুর সাথে রিলেট করতে পারছি? এবং তুই প্রশমন বিন্দু মেলা দেখ, স্ট্রং এর সাথে স্ট্রং নিলে মাঝামাঝি সাতের মধ্যে পড়ে। তুই স্ট্রং বেজের সাথে যখন উইক অ্যাসিড নিবি, দেখে যে 8.8 এর কাছাকাছি গিয়ে মিলে মাঝ পয়েন্টটা। তারপরে হচ্ছে তুই যদি কি বলে উইক বেজের সাথে স্ট্রং অ্যাসিড নিস, দেখে যে 5.28 এর কাছাকাছি মিলে। আর উইকের সাথে উইক নিলে সাতের কাছাকাছি মিলে। আমরা একটা ব্রেক নিব, সবাই 10 মিনিট পরে আসিস। সেভ করে নে। ও, ওকে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম টাইট্রেশনের ডেফিনেশন, টাইট্রেশনে দেখলাম হচ্ছে আমরা আহ, কি বলে প্রসেসটা, মানে ল্যাবে কিভাবে কাজটা করা হয়। আমি বলতে পারছি কারণ ল্যাবে আমি টাইট্রেশন এত পরিমাণ করছি, মানে আমরা যখন করতাম তখন অনেক ফাঁকিবাজিও করতাম, বুঝছিস? যারা ল্যাবে করিস না, একটু বলে দিই আমরা কি কি করতাম। এই যে বললাম না যে এইটার 10 ml কে প্রশমিত করতে ওইটার ধর কত ml লাগবে সেটা বের করতে হবে, বুঝছিস? তো নর্মালি 3টা পার্ট নিতে হয়, 3বার পরীক্ষা করতে হয়, কারণ ভুল তো হতেই পারে। 3বার পরীক্ষা করে ধর একটাতে আসলো
এখানে আসলো হচ্ছে 43, একটাতে আসলো 45, একটাতে আসলো 47, এরকম আসে। তখন তারপর গড় করে, তিনটের গড় করে সেই মানটা হচ্ছে ভ্যালু ইনপুট করতে হয়। কিন্তু ৩ বার করতে তো অনেক সমস্যা। তখন কি করতাম, ধর কোনো একটাতে পাইলাম যে 42, পরের ২ বার আর করতাম না। অনেকেই করতো না আরকি, আমি করতাম। অনেকে করতো কি, যদি 42 বের হয় পরেরটা হচ্ছে 43 আর আগেরটা হচ্ছে 41। এই বাকি ২ টা নিজের মন মতো নিয়ে তারপরে হচ্ছে সে হিসাব করে দিত। আবার অনেকে করতো কি, ধর ১ম বার সে ঠিকঠাক মতো পরীক্ষা করছে। তো পরীক্ষা করে ১ম বার সে পাইলো হচ্ছে ধর 42। এখন সে তো জানে যে পরের বার যদি আমি পরীক্ষা করি তাহলে 42 এর আশেপাশে কিছু একটা পাবো। এজন্য সে করে কি, ৪০ এমএল একেবারে একবারে ধর এটা এত ঢিলা করে দেয়, ৪০ এমএল একবারে সে ফেলায় দেয় আরকি, বুঝছিস? তারপরে গিয়ে আস্তে, আস্তে হচ্ছে একটুখানি আ একটু স্লো ফেলে। বাট যদিও এটা উচিত না। সবসময় হচ্ছে খুব স্লো, মানে এখান থেকে ছাড়তে হয়, নিচে এটা নাড়াইতে হয়, ছাড়তে হয়, নাড়াইতে হয়, ছাড়তে হয়, নাড়াইতে হয়। মানে শেকিং এর উপর থাকতে হয় পুরো ব্যাপারটা। এবার আমরা একটু টাইট্রেশন রিলেটেড ম্যাথস করব। টাইট্রেশনে যখন তুই হচ্ছে বই পড়তে যাবি, তখন দেখবি গ্রাফের সাথে, সাথে ওরা নির্দেশকের ব্যাপারগুলো লিখে দিছে। বাট আমরা নির্দেশকটা আলাদা করে পড়বো, তাহলে বুঝতে সুবিধা হবে। সো টাইট্রেশন রিলেটেড ম্যাথ, সেটা হচ্ছে আমি তোদেরকে একটু থিওরি শিখায় আসি। থিওরি হইতেছে, মনে আছে যে সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি থাকে, এখানে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি হয় আর তৈরি হয় হচ্ছে পানি। হ্যাঁ, সবগুলো ৩ বার রাফ করতে হয়। সমতাকরণ যদি করতাম তাহলে এখানে হচ্ছে ২ আসতো আর এখানে ৩ আসতো। এখানে কি করছিলাম, পানি তো ম্যাটার করে না, আমরা করছিলাম হচ্ছে এইটা, যে হচ্ছে Na বাই হচ্ছে 3 সমান হচ্ছে এখানে Nb বাই হচ্ছে 2। তাহলে 2 ইনটু Na সমান 3 ইনটু Nb। এখানে সবাই আস। আচ্ছা, এইবার একটু দেখ তো, তুই এই সমীকরণ দেখে কিছু অবজার্ভ করতে পারিস? দেখ তো তোর অবজারভেশন পাওয়ার কি বলে। এই যে অ্যাসিড, অ্যাসিডের আগে যে ২ গুণ হইছে, ২ টা আসলে কি বলতো ভাই? অ্যাসিডের মোল সংখ্যা না? তোরা কি বুঝতে পারিস? যে এই ২ টা হচ্ছে অ্যাসিডের, সরি ২ টা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা ২। আবার এখানে যে আমি ৩ নিয়ে আসছি, ৩ টা আসলে কি? ৩ টা আসলে হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা, তাই না? এখানে ক্ষার হচ্ছে ৩ আছে। তাহলে আল্টিমেটলি দিন শেষে ফর্মুলা দাঁড়ালো এইটা, যে নি সমান নি। নি সমান হচ্ছে নি। নি সমান নি মানে হচ্ছে মোল ইনটু তুল্য সংখ্যা অফ অ্যাসিড আর মোল ইনটু তুল্য সংখ্যা অফ বেস। বুঝছিস? তাহলে কি বললাম, নি সমান নি মানে হচ্ছে মোল ইনটু তুল্য সংখ্যা অফ অ্যাসিড সমান মোল ইনটু তুল্য সংখ্যা অফ বেস। এই হচ্ছে ফর্মুলা। এখন দেখি একাডেমিকে কিভাবে করবি আর অ্যাডমিশনে কিভাবে করবি, আমি বলে দিচ্ছি। এই ফর্মুলাটা শর্টকাট না, এই ফর্মুলাটা হাজারি স্যারের বইয়েই আছে। ডিরেক্টলি হাজারি স্যারের বই থেকে ফর্মুলাটা নেওয়া, কিন্তু হাজারি স্যারের বইতে এই ফর্মুলাটা একটু অন্যভাবে দিছে। তো আমি একটু দেখাচ্ছি একাডেমিকে কিভাবে করবি। একাডেমিক, একাডেমিক মানে তোর কলেজের পরীক্ষায়। নরমালি কলেজের পরীক্ষা হয় কি, স্যাররা যে নিয়মে করান, এখন তোর স্যার তোকে কোন নিয়মে করাইছেন স্যার তো জানেন, কারণ ক্লাসে উনি করাইছেন। তো যখনই আসলে তুই স্যারের নিয়মে করবি না, তখন স্যারের ইগোতে লাগে, সব স্যারের লাগে না, অনেক স্যারের ইগোতে লাগে। তখন সে অন্য যে কোনো নিয়মে করলেই কেটে দিবেন, কারণ উনি তো জানেন যে তোকে কোন নিয়মে শেখানো হয়েছে। তো অন্য নিয়মে শেখা তুই করছিস মানে তুই অন্য কোথাও পড়িস। আর এই টাইপের নিয়মগুলো হচ্ছে, এগুলো আমি স্মার্ট নিয়ম বলি বা শর্টকাট নিয়ম বলি, এগুলো ভাইয়ারা বেশি করায়। তো যদি স্যারদের কোনো কারণে মনে হয় যে এটা ভাইয়ারা শেখানো নিয়ম, তখন স্যাররা আরো বেশি কেটে দেন। এজন্য একাডেমিকে যদি হচ্ছে স্যার কেটে দেন, তাহলে বলতেই পারবি যে ঘোষ কি বলে, হাজারি স্যারের বইতে এরকম আছে। হাজারি স্যার জাস্ট কি করছে জানিস, প্রথমে এই বিক্রিয়াটা দেখাইছে। এই বিক্রিয়া দেখানোর পরে উনি দেখাইছে এরকম, যে এখানে ৩ মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট ২ মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড।
এই লাইনটা উনি লিখে দিছে, বুঝছিস? মানে হাজারি স্যার প্রথমে হচ্ছে এই লাইনটা লিখে দিছেন, 3 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অতএব 2 × Na সমান 3 × Nb। মানে ওর দুইটা আসলে এর সামনে আসে, এর তিনটা আসলে ওর সামনে যায়। এইটা হচ্ছে আমরা একাডেমিকে করব। এই সবাই কি বুঝতে পারছিস? মানে ভাই তুই যা জানিস তাই, মোল ইন্টু তুল্য সংখ্যা, মোল ইন্টু তুল্য সংখ্যা। খালি স্যারকে এরকম নাকটা একটু ঘুরায় দেখাইতে হয় যে স্যার এই যে আমার নাক। ক্লিয়ার সবার এই পর্যন্ত? আর যখন এটা অ্যাডমিশনে আসে তখন কিভাবে করবি? অ্যাডমিশনে তো সহজ করে দেয় না, অ্যাডমিশনে মাঝে মধ্যে হচ্ছে একাধিক অ্যাসিড বা একাধিক অ্যাসিড কার্ড থাকতে পারে আর কি। সেটা কিরকম? নিলাম। ভাই অ্যাডমিশনে এগুলো দেখারই দরকার নেই, নি সমান নি মানে কি? আচ্ছা রামিম বলছে নি সমান নি কেন? আয় হ্যাঁ, তুই বুঝিস নাই? দেখ তো আমি সহগ অনুপাত করছি, কিন্তু কথা হইতেছে কি সহগ অনুপাত করলে কি হয়? সহগ অনুপাত করলে বিক্রিয়াটা লিখতে হয়, বিক্রিয়া জানতে হয়, খেয়াল কর। সহগ অনুপাত করলে বিক্রিয়া শিখতে হয়, বিক্রিয়া জানতে হয়, বিক্রিয়া সমতাকরণ করতে হয়। সমতাকরণ করে দেখ, সহগ অনুপাত করছি, অ্যাসিডের মোল সংখ্যা বাই তার সহগ 3, ক্ষারের মোল সংখ্যা বাই তার সহগ 2, 2 দিয়ে গুণ করছি। তাহলে দিন শেষে দেখলাম অটোমেটিক্যালি মোল ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড, 2 হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা, Na হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, 3 হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা, এই N হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যাটা সমান হয়ে গেছে। অ্যাডমিশনে করবো কি নি সমান নি তো করবো, কোনো বিক্রিয়া টিক্রিয়া কিচ্ছু দেখার দরকার নেই। তারপর এখানে সামেশন করব। এমন হতেই পারে যে একাধিক অ্যাসিড ধর দেওয়া আছে, এমন হতে পারে একাধিক বেস দেওয়া আছে, তাহলে সামেশন অফ এনি অফ অ্যাসিড, সামেশন অফ এনি অফ হচ্ছে বেস। আবার অনেক সময় না ধাতু থাকতে পারে। আচ্ছা বলতে ভাই ধাতু কার সাথে বিক্রিয়া করে? ধাতু কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না ধাতু ক্ষারের সাথে বিক্রিয়া করে? তোর কমন সেন্স কি বলে? ধাতু অবশ্যই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এই ধাতু ক্ষারের সাথে বিক্রিয়া করে? ধাতু অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তাহলে ধাতু বিক্রিয়া করলো অ্যাসিডের সাথে, তাহলে কার মতো আচরণ করলো? সে ক্ষারের মতো আচরণ করলো না? এই জন্য এখানে বেজ না থেকে যদি কোনো হচ্ছে ধাতু থাকে, ধাতুকে আমরা এইখানে লিখি, বুঝছিস, বেজের মধ্যে লিখি। মানে ধাতু বিক্রিয়া করে হচ্ছে অ্যাসিডের সাথে, তাহলে আচরণ করলো কার মতো? ক্ষারের মতো না? অ্যাসিডের সাথে যা বিক্রিয়া করে সে ক্ষারের মতো আচরণ করে। এটা সুন্দর করে লিখে দেই। Ne of acid, summation of Ne of বেস থাকতে পারে, মেটাল থাকতে পারে, আবার কখনো কখনো হচ্ছে বেসিক সল্ট থাকতে পারে, মানে সল্ট। এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, আমি অ্যাডমিশনের প্রশ্ন সলভ করে দেখাবো, সমস্যা নাই। সব টাইপের প্রশ্নই সলভ করাবো। এখন বলতে পারিস ভাই এই সল্ট আসলে কিরকম? একাধিক অ্যাসিড থাকলেও লবণ তৈরি হবে, একাধিক অ্যাসিড থাকলেও যে লবণটা তৈরি হবে সেই অনুযায়ী তৈরি হবে। একটু ওয়েট কর নবনী ভাই, বুঝতে পারবি একটু পরেই। সল্ট কিন্তু অ্যাসিডিকও হয়, সল্ট বেসিকও হয়, বাট আমাদের বইতে এ যাবৎকাল পর্যন্ত যতগুলো উদাহরণ আমি দেখছি সবখানে আসলে বেসিক সল্টই আছে, সো বেসিক সল্ট এই জন্য বেজের সাথে লিখছে। 3 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয় সেটা বুঝি না। এই যে বিক্রিয়া লিখছিস না, 3 মোল সালফিউরিক অ্যাসিড কি করে 2 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে? এখান থেকে গেছে, এই যে এখান থেকে। এই বুঝছিস যে প্রশ্ন করছিস? এখান থেকে এখানে গেছে। চল, প্রবলেম সলভ না করলে তো কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। প্রথম প্রবলেম লিখে নেই।
আমাকে বলছে সেমিমোলার সালফিউরিক অ্যাসিড। এই সেমিমোলার মানে কত মোলার? বলছিলাম সেমিফাইনাল মানে অর্ধেক ফাইনাল, তাই না? আর এটা কথা হচ্ছে পরিমাণগত রসায়নে ভাই, তুই সারা দিন ধরে কনসেপ্ট শেখ। তোরা কি এটা এতদিনে ফিল করতে পারছিস? পরিমাণগত রসায়নে সারা দিন ধরে কনসেপ্ট শিখেও লাভ নাই, মানে তুই যদি ম্যাথ প্র্যাকটিস না করিস। তো দিন শেষে আসলে কনসেপ্ট যা শেখার মানে অনেকে হচ্ছে মনে করতে পারে ভাইয়া পরিমাণগত রসায়নে খালি আপনি ম্যাথ করাইছেন, কনসেপ্ট শেখান নাই। কনসেপ্ট সবই শিখাইছি, যা দরকার আর কি। আর ম্যাথ না করলে কনসেপ্ট পাকাপোক্ত হয় না। সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। সেমিমোলার সালফিউরিক অ্যাসিডের 300 ml দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0. কত মোলার? 1 মোলার। ডেসিমোলার কস্টিক সোডার কত আয়তন লাগবে? ওকে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সেমিমোলার সালফিউরিক অ্যাসিডের 300 ml কে প্রশমিত করতে ডেসিমোলার কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আগে দেখি একাডেমিকে কিভাবে করবি আর অ্যাডমিশনে কিভাবে এক লাইনে হয়ে যায়। প্রথমে বিকটা দেখাবি। সালফিউরিক অ্যাসিড H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট তৈরি করে। তার মানে এখানে 2 প্লাস এখানে তৈরি করে হচ্ছে 2 অণু পানি। তাহলে আমি একাডেমিকে কিভাবে দেখবো? আমি দেখলাম যে হইতেছে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় হইতেছে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ইনটু হচ্ছে 2। দেখ, এরটা এর সাথে গুণ হয় আর কি। অথবা তুই নর্মালি কর অ্যাসিড ইনটু মোল ইনটু তুল্য সংখ্যা, এখান থেকে তুই যা জানিস তাই কর। সমান হচ্ছে মোল ইনটু তুল্য সংখ্যা। অ্যাডমিশনে শুরু করবি কোন লাইন দিয়ে জানিস? অ্যাডমিশনে শুরু করবি এই লাইন দিয়ে। মোল ইনটু তুল্য সংখ্যা সমান মোল ইনটু তুল্য সংখ্যা, নি সমান নি। তাহলে 2 ইনটু অ্যাসিডের কোন ফর্মুলা লাগবে? অ্যাসিডের লাগবে হচ্ছে ভি ইনটু এস। ভি এর মান দেওয়া আছে 300, ইনটু এস এর মান দেওয়া আছে সেমিমোলার যে মানে 0.5। বি আয়তন ভি বের করতে বলছে, ইনটু হচ্ছে 0.1। কত এমএল আসে? 300 ml আসে। এই হচ্ছে আমাদের আনসার। এবার এখানে একটু কথা বলা দরকার আছে। কথা হচ্ছে নর্মালি মোল বের করতে গেলে না, তোর ইয়াটা কি বলে আয়তনটা লিটারে নেওয়া উচিত। বাট এখানে আমি লিটারে নিলাম না। না নিলেও হইলো, বলতো কেন হইলো? কেউ কি বলতে পারবি? এই যে যে ইকুয়েশনটা, এই টাইপের ইকুয়েশনকে আমরা কি হোমোজেনাস ইকুয়েশন বলি না? যে এই যে ভি এখানেও ভিএস, এখানেও ভিএস। সো নর্মালি হচ্ছে এন সমান হচ্ছে ভি ইন্টু এস, এটা লিটারে নেওয়া উচিত। বাট এখানে না নিলেও হয়। কেন না নিলেও হয়? দুই পাশে সেম জিনিস আছে। 3000 হবে? ও হ্যাঁ, 3000 ml মানে 3 লিটার। তাহলে কি করছি? মেইনলি অঙ্কটা শুরু হয়েছে এখান থেকে। এখানে অ্যাসিডের মোল সংখ্যা নিচ্ছি, অ্যাসিডের তুল্য সংখ্যা নিচ্ছি। তুল্য সংখ্যা 2, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। গত ক্লাসে কেউ না থাকলে সে বুঝবে না। তাহলে মোল ইন্টু তুল্য সংখ্যা সমান মোল ইন্টু তুল্য সংখ্যা। ওকে, মোল সংখ্যা নিচ্ছি কি ভি ইন্টু এস। ভি এর মান দেওয়া আছে হচ্ছে 300, এস এর মান দেওয়া আছে সেমিমোলার মানে 0.5 মোলার। এখানে ভি ইন্টু এস, ভি এর মান বের করতে বলছে, আর এস এর মান 0.1 দেওয়া। সেখান থেকে আমরা ভি বের করছি। আর উপরের অংশ দুটো কেন করছি? স্যারকে দেখানোর জন্য। মানে এই অংশের আর কোনো কাজ নেই। পরে ম্যাথটা এখানে।
ওকে, আমাকে বলছে যে কোনো কস্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের এত এমএল প্রয়োজন হয়। ওই ক্ষার দ্রবণের মোলারিটি নির্ণয় করো এবং তাতে প্রতি লিটার আয়তনে কত গ্রাম কস্টিক সোডা আছে নির্ণয় করো। তোরা কি বুঝতে পারিস যে প্রথম অংশটুকু যদি বের করতে পারিস পরের অংশটুকু এমনিতে বের হওয়া যাবে? তাহলে আমাকে বলছে কোনো কস্টিক সোডা দ্রবণে 20 ml কে প্রশমিত করতে 0. এত মোলার সালফিউরিক অ্যাসিডের এত এমএল প্রয়োজন হয়। তার মানে কস্টিক সোডা এবং সালফিউরিক অ্যাসিড। আগে দেখি যে পরীক্ষায় মানে মেইন হিসাবটা কোথায় সেটা আসি। মেইন হিসাব হতেছে এইটা, n of acid into 2 সমান n of base into 1। তোরা কি বুঝছিস সেটা? মোল ইন্টু তুল্য সংখ্যা সমান মোল ইন্টু তুল্য সংখ্যা। এবার আসি, এক্সামের জন্য আসলে আমাকে কি দেখাইতে হবে? স্যারকে দেখাইতে হবে এইটা, সালফিউরিক অ্যাসিড সমান 2 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইড সমান হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4, এখানে তৈরি হয় হচ্ছে পানি। তারপর লিখতে হবে হতেছে যে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব এখান থেকে হচ্ছে শুরু। অ্যাসিডের জন্য কি লাগবে? ভি ইন্টু এস না? ঘনমানটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে ভি এর মান হচ্ছে 0. আয়তন হচ্ছে 20.5 ইন্টু ভি ইন্টু এস। এস এর মান দেওয়া আছে হচ্ছে 0.5 মোলার ইন্টু 2। আর এন বি, ভি এর মান দেওয়া আছে 20 ইন্টু এস বি। কত আসে? 1.025, 1.025 এত মোলার। এই হচ্ছে আমাদের একটা প্রশ্নের আনসার। পরের প্রশ্নে আসি হচ্ছে প্রতি লিটার আয়তনে কত গ্রাম কস্টিক সোডা আছে? মনে আছে? এস সমান হচ্ছে 1000 ডব্লিউ বাই হচ্ছে এমভি। এখন এই মান দেওয়া আছে 1.025 সমান 1000, তো 1000 ডাব্লিউ বের করতে বলছে, এম এর মান 40 আর ভি এর মান বলছে হচ্ছে 20। কত আসে? 0.82 গ্রাম। 82 এত গ্রাম। এই হচ্ছে আমাদের আনসার। ইজি পিজি ম্যাথ, সবই সহজ। দেখবি যে টাইট্রেশনের এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথ কঠিন। আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি, বইয়ে অনেক প্র্যাকটিস আছে, সেগুলো অবশ্যই তোরা নিজেরা করবি। এটা একটু লিখে নে।
ওকে, এটাও খুব ইজি পিজি ম্যাথ। আমাকে বলছে 50 গ্রাম চুনাপাথর পানিতে দ্রবীভূত করে তার আয়তন 200 সিসি করা হইলো। যদিও চুনাপাথর পানিতে নর্মালি মিশে না, ক্যালসিয়াম কার্বনের পানিতে কিন্তু মিশে না, বাট ধরলাম মিশলো আর কি। তো 50 গ্রাম পানিতে চুনাপাথর বিক্রিয়া করে আয়তন 200 সিসি করা হইলো। এই দ্রবণের 25 সিসি কে সম্পূর্ণ প্রশমিত করতে এত সিসি মিউরিয়েটেড অ্যাসিড, তোরা কি এই যে মিউরিয়েটেড অ্যাসিড বুঝিস? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি, বুঝছিস? দাঁড়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড ভুলে গেছি, নামটা একটু সার্চ করি। হ্যাঁ, মিউরেটেড অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ব্যবহার করা হলো। অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল? তার মানে কি হইলো? তার মানে এখানে হইলো হচ্ছে অ্যাসিডের সাথে আমি কি নিছি, অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl নিছি। এখন তুই চাইলে এগুলো হচ্ছে স্টয়কিওমেট্রি দিয়ে করতে পারিস, তুই চাইলে মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে করতে পারিস, কোনো সমস্যা নেই। তো আগে একটু দেখাই যে পরীক্ষার হলে কিভাবে করবি। অ্যাসিডের মোল সংখ্যা এন অফ অ্যাসিড ইনটু তুল্য সংখ্যা 1। ক্ষারের মোল সংখ্যা কত? ক্ষারের মোল সংখ্যা হচ্ছে এখানে এন অফ বেস। শোন, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ক্ষার না, কিন্তু তোরা কি ফিল করতে পারিস যে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা ক্ষারীয় লবণ? যারা এই যে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলে যে ভাইয়া লবণ আবার কেমনে অ্যাসিড বেস হয়, ক্যালসিয়াম কার্বনেটের সোর্স ক্ষার কি জানিস তোরা? ক্যালসিয়াম কার্বনেটের সোর্স ক্ষার হচ্ছে ক্যালসিয়ামের হাইড্রোক্সাইড, তাই না? সবসময় পজিটিভ প্রান্ত ক্ষার থেকে আসে লবণের। আর ক্যালসিয়াম কার্বনেটের সোর্স অ্যাসিড কি? কার্বনিক অ্যাসিড। তো আমরা তো জানি যে কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, মানে এখানে ক্ষারটা শক্তিশালী। তো যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের সোর্স ক্ষারটা হচ্ছে স্ট্রং রাদার দ্যান অ্যাসিড, এই জন্য এটা একটা ক্ষারীয় লবণ। ওই জন্য এই লবণকে আমরা বেস ধরছি। কিছুক্ষণ আগে তোদেরকে আমি বলছিলাম না যে এই ফর্মুলা যখন আমি লিখাই দিচ্ছি তখন আমাদের বইয়ে যে লবণগুলো দেওয়া থাকে তার সবগুলো লবণই বেসিক লবণ দেওয়া থাকে, এই জন্য এই পাশে বেস লিখছিলাম। তাহলে মোল ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড, মোল ইন্টু তুল্য সংখ্যা অফ বেস। এখন ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা যে 2, বুঝতে পারি সবাই? বলছিলাম যে লবণের তুল্য সংখ্যা কি? ধাতুর যোজনীর যোগফল। এখন লবণের ধাতু ক্যালসিয়াম, তার যোজনী কত? 2। কিন্তু এইটা তো পরীক্ষায় লিখবো না, পরীক্ষায় তাহলে কি লিখবো? ওই যে ক্যালসিয়াম কার্বনেট তার সাথে হচ্ছে HCl, এখানে তৈরি করে হচ্ছে ক্যালসিয়ামের ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। সমতাকরণ করার জন্য এখানে 2 দিলাম। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা, যে আমি বলতে পারি এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল। আবারও বলতেছি, এইটাকে যদি কোনো স্যার শর্টকাট বলে তাহলে হচ্ছে হাজারি স্যারের বই এটা আছে, স্যারকে রেফারেন্স দেখাস। অতএব আচ্ছা, এইখানে এই যে লবণের মোল বের করার জন্য আমাদের কি নিতে হবে বলতো? ভর নিয়ে কাজ করতে হবে না? আয়তন নিয়ে কাজ, ওই ঘনমানটা নিয়ে কাজ করা যায়, ভর নিয়েও কাজ করা যায়। ভর নিয়ে কাজ করা যায় মানে হইতেছে, কিন্তু তোর কাছে মনে হইতে পারে এই 50 কি নিয়ে কাজ করা যাবে না। কেন না, দেখ, 50 গ্রাম চুনাপাথর পানিতে মেশাই 200 সিসি করা হইলো, সেখান থেকে কত সিসি নিছিস? 25 সিসি না? তাহলে তোর কাজ কিন্তু 200 সিসিতে হয় নাই, মানে এরকম জগে একটা শরবত বানাইছিলি, তারপরে গ্লাসে হচ্ছে শরবতটা নিয়ে তারপরে ওর মধ্যে অন্য কিছু মেশাইছিস। তো আমার যত কাহিনী হয়েছে সব কিন্তু 25 সিসিতে হয়েছে। তাহলে যে ভরটা নিতে হবে সেই ভরটা কিন্তু আমাদের 25-এ নিতে হবে। তাহলে 25-এ কত হয়? 25-এ হচ্ছে 50। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 200 সিসিতে আসে হচ্ছে কত? 50। অতএব 25 সিসিতে কত হবে? 50 × 25 বাই হচ্ছে 200।
6.25। তাহলে এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের এখানে নিলাম হচ্ছে 6.25 বাই হচ্ছে 100। দেখ এই হচ্ছে মোল সংখ্যা নিচ্ছি, ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এবারে সেই অ্যাসিড, অ্যাসিডের কত সিসি নিছি? 50 সিসি। কিন্তু কাচ্চা বাচ্চারা এইবার কি হচ্ছে, আমি ওই 50 সিসি রাখতে পারবো? কি মনে হয়? এতক্ষণ ধরে যাই সিসি তাই লিটার সব নিয়ে একদম একাকার করে ফেলছি। এখন কিন্তু করা যাবে না, কারণ এটা কিন্তু হোমোজেনাস ইকুয়েশন থাকতেছে না। এই পাশে তুই ডাব্লিউ নিচ্ছিস আর এই পাশে আয়তন নিচ্ছিস। সো এইটা ইনটু হচ্ছে ঘনমাত্রা, ধরলাম হচ্ছে এস। এই এস এর মানটা হচ্ছে বের হবে। তাহলে থাকে হচ্ছে 6.25 ইন্টু 2 ভাগ হচ্ছে 100 ইন্টু 0.05, 2.5 মোলার। এই সবাই কি বুঝতে পারছি অঙ্কটা? 100 নিচে কিভাবে আসলো? ক্যালসিয়াম কার্বনেট না মাইশা, ডাব্লিউ বাই এম নিছে হ্যাঁ, মালিহা সরি। ক্লিয়ার সবার কাছে? একই জিনিস, সেম জিনিস, সেম সেম। এগুলোকে প্র্যাকটিস হিসাবে দেখ আর কি। মানে এমন না যে আমি হচ্ছে কনসেপ্ট শেখাচ্ছি। কিছু প্র্যাকটিস আমি করে দিচ্ছি আর বই অফুরন্ত প্র্যাকটিস আছে, সেগুলো তো নিজেকে করতেই হবে। 26 ব্যাচের স্টুডেন্টরা কলেজ নিয়ে খুব প্যারা খাচ্ছে। মানে তোরা কি এতদিনে ফিল করতে পারছিস যে একটা কলেজে ভর্তি হলেই হয়? এবং হচ্ছে বাসার কাছের, মানে অনেকে বলে যে বেস্ট কলেজ কোনটা। আমি সবাইকে বলতেছি ভাই, তোমার বাসার কাছে যে কলেজ সেটাই বেস্ট কলেজ। যে কলেজে যাইতে আসতে তোমার সময় নষ্ট হয় না, যে কলেজে যাওয়া আসা মিলাই হচ্ছে তোমার মানে ঝামেলা হয় না, সেটাই বেস্ট কলেজ। আর দিন শেষে আসলে হচ্ছে, মানে সত্যি কথা একদম অনেস্টলি বলতেছি, নটরডেম কলেজকে বাদ দিলে বাকি সব কলেজ সমান। মানে এমন না যে হচ্ছে আমি পড়ছি দেখে বলতেছি, মানে এই একটা কলেজই হইতেছে আমার কাছে মনে হয় যে আহ, পড়াশোনা হয়। ঢাকা কলেজের রেজাল্ট অনেক ভালো, কারণ ঢাকা কলেজে এক্সট্রিমলি ট্যালেন্টেড স্টুডেন্টরা ভর্তি হয়। তো নটরডেমকে যদি সাইডে রেখে দিই, তাহলে বাকি সব কলেজ একই কলেজ, সেম কলেজ। যে কলেজে যেতে সময় নষ্ট না হয় সেই কলেজে হচ্ছে সেম কলেজ। হলি ক্রসে পড়া হয়, কিন্তু হলি ক্রসে ওই যে যে জিনিসটা করে, মানে হচ্ছে ওদের ওই যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে করে কি কি জিনিস করে ফেলে। মানে আমার স্টুডেন্ট যারা পড়ে তারা খুবই প্যারা খায় বলে। ফার্স্ট ইয়ারে দুই পেপার একসঙ্গে পড়ায়, তো এটা নিয়ে অনেকে প্যারা খায়। বাট এনডিসিতে আবার ওটা করে না। নরোডেম কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। ইভেন নরোডেম কলেজে কোনো প্রি টেস্ট পরীক্ষা হয় না। মানে বাংলাদেশের বোধহয় হলিক্রসে হয় কি হয় না আমি এক্স্যাক্টলি জানি না। বাট নটরডেম কলেজে হাতে গোনা দুই একটা কলেজের মধ্যে একটা যেখানে প্রি টেস্ট হয় না। হাফ ইয়ারলি পরীক্ষা হয়, ইয়ার ফাইনাল পরীক্ষা হয়, আর শেষে গিয়ে হইতেছে টেস্ট পরীক্ষা হয়। মাঝে কোনো পরীক্ষা নেই। এবং প্রি টেস্ট পরীক্ষাটা স্টুডেন্টদের জন্য হচ্ছে খুব ঝামেলা করে। কারণ একটা পরীক্ষা যখন আসে তখন রেগুলার পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যায়। আবার পাস ফেল নিয়ে একটা কাহিনী শুরু হয়। তারপর প্রি টেস্টের রেজাল্ট দেওয়ার আগেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়। ম্যাথটা কি তোলা হয়েছে?
200 গ্রাম সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত করে এর আয়তন 45 ml করা হলো। 45 না 450 ml করা হলো। এই অঙ্কটা আগের অঙ্কের সহজ ভার্সন। এই দ্রবণকে প্রশমিত করতে এত মোলার নাইট্রিক অ্যাসিডের কত আয়তন দরকার হয়? তাহলে আগে আমরা হচ্ছে দেখি আমরা পরীক্ষার হলে মানে কি শিখবো আর কি। সোডিয়াম কার্বনেট, এই তোরা কি বুঝিস সোডিয়াম কার্বনেটের একটা ক্ষারীয় লবণ Na2CO3। সোডিয়াম কার্বনেটের সোর্স বেস কি? সোর্স বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সোডিয়াম কার্বনেটের সোর্স অ্যাসিড কি? কার্বনিক অ্যাসিড। এবং আমরা যেহেতু জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্রং বেস না, তাহলে সে লবণ কিন্তু সে বেসিক লবণ। এখন দেখ এখানে হচ্ছে এন অফ অ্যাসিড ইন্টু অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তার তুল্য সংখ্যা 1, এন অফ বেস সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2। আশা করি এটা সবাই জানি। কিন্তু এক্সাম হলে বা একাডেমিকে কি করব, স্যারকে একটু দেখাই দিব, স্যার এই দেখেন সোডিয়াম কার্বনেট HCl, সোডিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই হচ্ছে রিঅ্যাকশন। তারপরে আমরা দেখব হচ্ছে এইটা, যে এখানে হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট সমতুল্য হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এখানে আস, তারপর লিখবি অতএব। ওকে কাঁচা বাচারা, সোডিয়াম এই নাইট্রিক অ্যাসিডে কি লিখবি? ভি ইন্টু এস। তাহলে ভি এর মান তো বের করব, এস এর মান হচ্ছে কত? 0.8। বেজ আসি, বেজ হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখন এর কি লাগবে? এর লাগবে 450 ml 200 গ্রাম সোডিয়াম কার্বনেট। এখন কোথাও কি ভুল হয়েছে? অ্যাসিড হচ্ছে, ও আচ্ছা সরি সরি সরি, এখানে এখানে হ্যাঁ আমি এই সেল কেন নিচ্ছি, ওই একই জিনিস আর কি। যাহাই লাও তাহাই কদু, নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে তৈরি হয় সোডিয়াম নাইট্রেট। এবার ঠিক আছে। তাহলে ভি ইন্টু এস, আর এখানে হচ্ছে এইটা 2 ইন্টু, আমি সোডিয়াম কার্বনেটের কি নেব? ভর নিব না? ভর নিব মানে হচ্ছে W/m, 200 বাই হচ্ছে 106। এখন দেখ এই ডাটাটা আমাদের কোনো কাজেই লাগলো না। তাই বুঝতে পারছিস কোনো কাজে লাগে নাই কেন? কারণ আমি মোল সংখ্যা নিছি। 200 গ্রাম সেটা 450 ml এ থাকলেও 200, সেটা 200 তে থাকলেও 200, সেটা হচ্ছে 1000 ml এ থাকলেও 200 গ্রাম। 200 গ্রামের তোর কোনো পরিবর্তন হয় না। এখান থেকে কি বের হয়? ভি এর মানটা যেটা বের হবে লিটারে বের হবে। 4.71। এত বাবা! তাহলে কি বললাম ভাইয়া, আমি সোডিয়াম কার্বনেট নিছি কত গ্রাম? সোডিয়াম কার্বনেট নিছি 200 গ্রাম। তো 200 গ্রাম ওই মোলটা কিন্তু পরিবর্তন হয় নাই, 450 ml পানিতে মিশাইছি। সেটাকে প্রশমিত করতে গিয়ে নিছে নাইট্রিক অ্যাসিড, বিক্রিয়া দেখাইলাম। তো অ্যাসিডের মোল সংখ্যা ইন্টু 1, ক্ষারের মোল সংখ্যা ইন্টু 2, সেটা বসাইলাম, বসানোর পরে অঙ্ক করে দিছি, অঙ্কের হিসাব মিলে গেছে। কোথাও কি হিসাব নিকাশে ভুল হয়েছে? দাঁড়া একটু দেখি। 400 ভাগ হচ্ছে 106। না ঠিক আছে, এই ম্যাথটা লিখে নে। এটা আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথ।
ওকে, আমরা ম্যাথটা একটু পড়ি। আমাকে বলছে সোডিয়াম কার্বনেটের এত গ্রাম জলীয় দ্রবণে এত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। ওকে, এত গ্রাম জলীয় দ্রবণে এত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। ওকে, ভালো কথা। এরপর আমাকে বলছে এ দ্রবণকে সম্পূর্ণ দ্রবীভূত করতে এত মোলার HCl দ্রবণের কত আয়তন দরকার। সোডিয়াম কার্বনেট দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে এত। এবার এখানে একটু কাহিনী আছে। এই আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে মানে হচ্ছে ভর দেওয়া আছে। আপেক্ষিক ভাইয়া, আপেক্ষিক গুরুত্ব একটু বুঝাই দিবেন? আচ্ছা, যেহেতু প্রশ্ন করছে একটু আপেক্ষিক গুরুত্ব বুঝাই দেই। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এইটা। এটা নিয়ে নর্মালি ফিজিক্সে আলোচনা করা হয়, বুঝছিস? ফিজিক্সে যে কোনো একটা বস্তুর ভর, মানে যার আমি আপেক্ষিক গুরুত্ব বের করব, বাই হচ্ছে সম আয়তন পানির ভর। সম আয়তন পানির ভর, এই হচ্ছে আপেক্ষিক গুরুত্বের একেবারে অরিজিনাল ডেফিনেশন বা অরিজিনাল ইকুয়েশন। যে বস্তুর ভর বা সেই বস্তু যে পরিমাণ পানি অপসারণ করে সেই পানির ভর দিয়ে ভাগ করলে আপেক্ষিক গুরুত্ব হয়। এবং এই যে আপেক্ষিক গুরুত্বের মান এক থেকে বড় হইলে সেই বস্তু ডুবে যাবে, একের সমান হলে সেই বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর একের ছোট হলে সেই বস্তু ভাসবে। এটা ফিজিক্সের জিনিস, আর্কিমিডিসের ল। কিন্তু কেমিস্ট্রিতে আমরা একটু কাহিনী করব। বস্তুর ভর, সেই বস্তুর ভরই নিলাম, এই সমায়তন পানির ভর। পানি কক্ষ তাপমাত্রায় বা সরি 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ভরও যা, পানির আয়তনও তাই না? নবনী, জানি তো যে আমি যদি পানি ধরি, মানে বিশুদ্ধ পানি ধরি, আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কল্পনা করে নেই, তাহলে পানির ভরও যা আসে পানির আয়তনও তাই আসে। তাহলে ভর বাই হচ্ছে আমি আয়তন নিব এখানে। কার আয়তন? পানির আয়তন। এখন পানির আয়তন আবার কার আয়তনের সমান? এই বস্তুর আয়তনের না? তার মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মানে ভর বাই আয়তন। ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব না? অর্থাৎ কেমিস্ট্রিতে কোথাও যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, ধরে নিতে হয় ঘনত্ব দেওয়া আছে। এই হচ্ছে মেইনলি কেমিস্ট্রির কাহিনী। কি বললাম? আপেক্ষিক গুরুত্বের মেইন কাজ হচ্ছে কোনো বস্তু পানিতে ভাসে না ডুবে সেটা ডিটারমাইন করা। যে বস্তুর ভর বাই সমায়তন পানির ভর বা বস্তু দ্বারা অপসারিত পানির ভর, যাই লিখিস না কেন, এই মান এক থেকে বড় হলে ডুবে যায়, এক থেকে ছোট হলে ভাসে। আর তারপরে দেখছি যে বস্তুর ভরের জায়গায় বস্তুর ভরই রেখে দিলাম, আর নিচে হচ্ছে সমায়তন পানির ভরের জায়গায় সমায়তন পানির আয়তন। এখন সমায়তন পানির আয়তন মানেই বস্তুর আয়তন। এবার এখানে আসি। অর্থাৎ আমাকে কি দেওয়া আছে? সোডিয়াম কার্বনেট দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে মানে হচ্ছে মনে মনে একবার পড়ে নে যে দ্রবণের ভর জানলে আয়তন জানি, দ্রবণের ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি। এটা মনে মনে একবার পড়েই নে যে ভর জানলে আয়তন জানি, আয়তন জানলে ভর জানি। এখন আমি হচ্ছে এখানে একটা আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর তার সাথে HCl। তাহলে আমি বলতে পারি n অফ অ্যাসিড ইন্টু 1 সমান n অফ বেজ ইন্টু 2। ওইটা একটু উপরে লিখে আসি। সোডিয়াম কার্বনেট প্লাস 2 অণু HCl সমান এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে 2 অণু, আর তৈরি করে হচ্ছে পানি, আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড। এই হচ্ছে বিক্রিয়া। তার মানে আমি বলতে পারি যে 1 মোল সোডিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট কি হবে? 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ n অফ অ্যাসিড ইন্টু 1 সমান n অফ বেস ইন্টু হচ্ছে 2। শোন, এইখানে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কে না এই আপেক্ষিক গুরুত্ব লাগে না। কেন লাগে না আমি একটু বুঝাই দেই। তোদেরকে একটা হোমওয়ার্ক দিব না, দাঁড়া। অ্যাসিডের লাগবে হচ্ছে ঘনমানটা দেওয়া আছে 0.5, আয়তন বের করতে বলছে ধরলাম ভি। আর আমাকে দ্রবের ভর দেওয়া আছে। ভর মানে হচ্ছে 1.0176 বাই হচ্ছে 106 ইন্টু 2। দ্রব্য মানেই তো সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, মানে আমার আসলে এই আপেক্ষিক গুরুত্ব লাগতেছে না। তাহলে এখানে ভি এর মান যেটা বের হয় এত লিটারই হচ্ছে আমাদের আনসার।
এবার তোদেরকে একটা কাজ দিই আমি, সেটা হচ্ছে হুম, ওটাই তো বসতেছে। তোরা এই অঙ্কটা একটু অন্য নেমে করিস তো, করে দেখিস। সেটা হচ্ছে তুই করবি কি এই অঙ্কে বেজের ঘনমানটা বের করবি আগে। এখন বেজের ঘনমানটা মানে কি? ঘনমানটা মানে হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ। ডাব্লিউ কত? ডাব্লিউ হইতেছে 1.0176 বাই এম ইন্টু ভি। এম হচ্ছে 106 ইন্টু ভি। এখন দেখ এই ভিটা কিন্তু আমি জানি না, তো ভিটা হচ্ছে কি? ভিটা হচ্ছে দ্রবণের আয়তন। এখন এই ভি এর মান বের করব কিভাবে? দ্রবণের আয়তন মানে কত? দ্রবণের আয়তন মানে হচ্ছে এইটা 120, মানে আমরা জানি রো সমান কি? ডাব্লিউ বাই ভি না? তাহলে ভি সমান কি? ডাব্লিউ বাই রো। তাহলে ডাব্লিউ থাকে কত? 120 প্লাস থাকে হচ্ছে 1.0176 বাই হচ্ছে 1.25। না 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 না, আমি একটু বুঝে দিচ্ছি। আগে বল সবাইকে, এটুকু বুঝতে পারছিস কিনা? এটুকু সবাইকে বুঝছিস? এটুকু সবার ক্লিয়ার হয়েছে? ওই অংশটুকু যা করতেছি সেটা হতেছে এমনি, মানে আমি একটু করে দেখবো যে উত্তরটা সেম আসে কিনা। আমি এই অঙ্কটা মোল সংখ্যা বের করতে গিয়ে দ্রবের মোল সংখ্যা মানে ভরকে মোলার মাস দিয়ে ভাগ করে দিলেই তো মোল বের হয়, সরাসরি না করে একটু ঘুরায় পেঁচায় করতে চাচ্ছি। আমি ওইখানে সোডিয়াম কার্বনেটের ঘনমানটা বের করব। ঘনমানটা মানে হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ বাই এম ইন্টু ভি। 1000 তো 1000, ডাব্লিউ দেওয়া আছে, এম ভি মানে দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের আয়তন মানে কি দেখ, ও 120 গ্রাম জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে, জলীয় দ্রবণ। তাহলে তো এটা দরকারই নাই। 120 হচ্ছে দ্রবণের ভর বাই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.25। একে একটু এসবি বের করতো, করে দেখতে ভাই কত আসে এখানে। হ্যাঁ, প্লাস হবে না, আমি পরে বুঝছি প্লাস হবে না। প্লাসও হবে না, মাইনাসও হবে না, দ্রবণের ভরই দেওয়া আছে। এই মানটা ওখানে বসা, পুরোটা বসা। 0.1 আসে। ওকে, 0.1 আসলো। আচ্ছা, এবার আমরা একটু অন্যভাবে করি, সেটা হচ্ছে এন অফ অ্যাসিড ইন্টু 1 সমান হচ্ছে এন অফ বেস ইন্টু 2। এই তো। তাহলে অ্যাসিড ইন্টু 1 তার মানে হচ্ছে 0.5 ইন্টু ভি সমান, এখানে হচ্ছে ভি ইন্টু এস নেব। ভি এর মান কত? 120 বাই 1.25। এস এর মান হচ্ছে 0.1 ইন্টু 2। এখানে বের করতে উত্তর কত আসে? ওই অঙ্কটা একটু অন্য নিয়মে করে দেখতেছি, উত্তর মিলে কিনা। 38.4। এত বেশি আসবে? আচ্ছা, এবার দেখতো এইখানে কত আসে। এইখানে, এখানে কত আসছিল? 0.384, 0.0384। এই উত্তর সেমই আসছে, এখানে লিটারে আসছে আর এখানে এমএল এ আসছে, কারণ তুই এটাকে এমএল এ বের করছিস না। এই বুঝতে পারছিস, সেম উত্তর আসছে। তোরা কি ফিল করতে পারছিস যে উত্তর সেম আসে? তাহলে খালি খালি কেন হচ্ছে আমি ওই অঙ্ক ওই নিয়মে করবো, আমি এই নিয়মে করব। হ্যাঁ, সেমই তো, কাটাকাটি হয়ে যাবে। তো আমরা কখনোই যে ওই নিয়মে করতে যাব না, জাস্ট এইটা হচ্ছে আমাদের নিয়ম। নাক কান ঘুরায় দেখানো আর কি, আর কিছু না। তার মানে এই অঙ্কে আমাদের কি কি ডাটা কাজে লাগবে না দেখ। আমাদের এই 120 গ্রাম আমাদের কাজে লাগবে না, আমাদের এই আপেক্ষিক গুরুত্ব কাজে লাগবে না, কিছু কাজে লাগবে না। ঠিক আছে। সো আগামী ক্লাসে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকিস সবাই। আরেকটু কথা বলে দিই, টাইট্রেশনের ম্যাথ আপাতত প্র্যাকটিস করিস না, টাইট্রেশনের বেসিক কনসেপ্টটা শিখিস। আর টাইট্রেশনের কনসেপ্টটা হাজারি স্যারের বই থেকে কেউ শিখিস না।
শিখবি হতেছে কবির স্যারের বই থেকে। ম্যাথ করতে হবে না। ম্যাথ আমরা এখনো আসলে শেষ করতে পারি নাই, টাইট্রেশনের ম্যাথ। আরো অনেক ম্যাথ আছে। সো বেসিক কনসেপ্ট টাইট্রেশন কাকে বলে, কনিক্যাল ফ্লাস্ক কি, নরমালিটি বইয়ে নাই। থাক, নরমালিটি বইয়ে নাই। খাতায় যেটুকু পড়াইছি সেটুকুই পড়িস। ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ সবাইকে।